আসসালামু আলাইকুম। রবিল ম্যাথ ক্যারের পক্ষ থেকে আমি রবিউল ইসলাম তোমাদেরকে জানাচ্ছি স্বাগতম। এখন আমি তোমাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস নিয়ে হাজির হয়েছি। সেটা হলো নবম-দশম শ্রেণীর উচ্চতর গণিত বইয়ের ৮.২ অনুশীলনীর ত্রিকোণমিতি নিয়ে। ত্রিকোণমিতির ৮.২ থেকে খ নাম্বারের প্রশ্নগুলো আসে সবসময় সৃজনশীলের জন্য। আর গ এর প্রশ্ন আসে ৮.৩ থেকে। তোমরা যদি মনোযোগ সহকারে দেখো তাহলে খুব সহজে অঙ্কগুলো তোমরা পারবে। আর আমি যখন একটা অধ্যায় করাই তখন অধ্যায়ের বেসিক শিখাইতেই সময়টা বেশি নেই। কারণ তুমি যদি বেসিক শিখতে পারো, এখান থেকে যত পরিবর্তন করেই প্রশ্ন আসুক না কেন তুমি উত্তর দিতে পারবে। আর বেসিক না শিখলে আমি অঙ্ক করাই দেব কিন্তু তুমি সৃজনশীল করতে গেলে আটকে যাবে। এজন্য একটু ধৈর্য ধরে দেখবে। আমি ১ম এ বেসিকের বিস্তারিত আলোচনা করব। সূত্রগুলো কিভাবে আসে? সূত্রগুলোর প্রতিপাদন, বিশেষ করে sin স্কয়ার প্লাস cos স্কয়ার সমান 1, sec স্কয়ার মাইনাস tan স্কয়ার সমান 1। এই যে প্রতিপাদনগুলো অনেক সময় ২ মার্কের জন্য আসতে পারে। যারা অলরেডি সূত্রগুলো জানো, তারা ডেসক্রিপশন বক্সে যে টাইম স্ট্যাম্প দেওয়া আছে এখানে নাম্বারের পাশে দেখবা যে সময় লেখা আছে। তুমি যত নাম্বার অঙ্কটা দেখতে চাও ওই সময়ের উপর ক্লিক করলে তোমরা ওখানে চলে যেতে পারবা। তোমার সম্পূর্ণ ভিডিও দেখা লাগবে না তোমার যদি আগে থেকে জানা থাকে। এখানে নাম্বারগুলো কিন্তু ২০২৬ সালের গণিত বই অনুসারে দেওয়া আছে। এজন্য একটু খেয়াল করো। অনেক সময় ২৫ সালের বইয়ের সাথে ২৬ সালের বইয়ের নাম্বারগুলো একটু উল্টাপাল্টা আছে। অঙ্ক একই, শুধু নাম্বার উল্টাপাল্টা আছে, তুমি একটু খুঁজে নিও। চলো তাহলে আমরা কথা না বাড়িয়ে শুরু করি। ধৈর্য ধরে দেখো। একটু ধৈর্য ধরে দেখো, দেখবা যে খুব সহজেই বুঝতে পারবে। দেখো ৯.১ অনুশীলনীতে আমরা সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে আলোচনা অলরেডি করেছিলাম। ওখানে আমরা কি বলেছিলাম? বলেছিলাম যে ত্রিকোণমিতিক কোণ উৎপন্ন হয় হলো একটা স্থির রশ্মির সাপেক্ষে আরেকটা রশ্মির ঘূর্ণনের ফলে। যদি এই স্থির রশ্মির সাথে এটার সাপেক্ষে যদি ঘড়িকাঁটার বিপরীত দিকে ঘুরে তাহলে ধনাত্মক কোণ উৎপন্ন হয়, মানে এদিকে ঘুরলে হয় ধনাত্মক কোণ, আর যদি এদিকে ঘুরো তাহলে হবে হচ্ছে ঋণাত্মক কোণ। তার মানে এদিকে যে কোণটা উৎপন্ন হবে সেটা পজিটিভ কোণ, আর এদিকে যে কোণ উৎপন্ন হবে সেটা অবশ্যই নেগেটিভ কোণ। আর যেহেতু ঘুরে ঘুরেই কোণ উৎপন্ন হয় তাহলে অসংখ্যবার ঘুরতে পারে, একবার ঘুরেও এখানে থাকতে পারে, ১০ বার ঘুরেও থাকতে পারে, যার কারণে কি হয় এখানে কোণের কোনো সীমাবদ্ধতা থাকে না। কোণ মাইনাস অসীম থেকে প্লাস অসীম যে কোনো কিছুই হতে পারে। তো আমরা প্রথমে সূক্ষ্ম কোণের ত্রিকোণমিতিক অনুপাতগুলো শিখবো, তারপর আস্তে আস্তে কোণ বড় হলে কিভাবে সমাধান করব সেটা আমরা আস্তে আস্তে শিখবো। একটু মনোযোগ দিও, ভালো করে মনোযোগ না দিলে কিন্তু বুঝতে পারবে না। দেখো সূক্ষ্মকোণের ক্ষেত্রে বোঝা যাচ্ছে যে আমি যে স্থির রশ্মির সাপেক্ষে, একটু ভালো করে দেখো, এই যে স্থির রশ্মি এটার সাপেক্ষে আমি এতটুকু পরিমাণ ঘোরাতে চাই ধনাত্মক দিকে যেন কোণটার মান 0 ডিগ্রি থেকে বড় হয়, 90 ডিগ্রি থেকে ছোট হয়। এটুকু ধরলাম, এটা এই থিটা পরিমাণ আমরা এখান থেকে এটুকু ঘুরলাম। এই এই রশ্মিটার নাম দিলাম ও এক্স, আর এটার নাম আমরা ও ওয়াই দিলাম। নাম কোনো বিষয় না, নাম যেটা মন চায় সেটা আমরা দিতে পারবো। কিন্তু এতটুকু আমরা বুঝছি যে থিটা এর মান এখানে সূক্ষ্মকোণ। এটা ঘোরানোর পর এই যে যে ঘূর্ণনশীল যে রশ্মি এটাকে আমরা বলছিলাম এটা হলো প্রান্তীয় রশ্মি, আর যেটা স্থির রশ্মি এটাকে বলা হয় আদি রশ্মি। শুধুমাত্র একটা সমকোণী ত্রিভুজ নিয়ে হিসাব করছি, যার কারণে এগুলো সম্পর্কে ভালোভাবে শেখা হয়নি। তুমি মনে রাখবে এই যে আদি রশ্মিটা আছে না, এই আদি রশ্মির সাপেক্ষে এটাকে ঘুরিয়ে ঘুরে কোণ উৎপন্ন করা হয়, তারপরে এই প্রান্তীয় রশ্মির যে কোনো বিন্দু থেকে এই আদি রশ্মির উপরে বা আদি রশ্মির বর্ধিতাংশের উপরে লম্ব টানতে হয়। যদি সূক্ষ্মকোণ হয় বা এদিকে থাকে বা এদিকে থাকে সেক্ষেত্রে সরাসরি তুমি এখান থেকে লম্ব টানতে পারবা। কিন্তু এটা ঘুরতে ঘুরতে যদি এই পজিশনে চলে আসে, দেখো এই পজিশনে, সেক্ষেত্রে তুমি আর এইটার উপর লম্ব টানতে পারবে না, সেক্ষেত্রে এটাকে বর্ধিত করে তারপর এটার উপর লম্ব তোমাকে টানতে হবে। তা আমরা ওগুলো পরে দেখবো, আপাতত যেটুকু না জানলে নয় সেটুকু একটু ভালো করে খেয়াল করো। এই যে দেখো আমি বললাম এটা প্রান্তীয় রশ্মি, আমি বলছি যে কোনো বিন্দু থেকে লম্ব টানলেই হবে। তুমি ধরে নাও আমি যে এ বিন্দু থেকে এই স্থির যে রশ্মিটা আছে তার উপর এই বিন্দুতে লম্ব টানলাম, এ বি লম্ব, মানে ও এক্স এর উপর আমি এ বি লম্ব আঁকলাম। তাহলে এখানে একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়ে গেল। আমরা শিখেছিলাম যে এই যে সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজের বাহুগুলোর নাম আছে, যেমন দেখো এই যে সমকোণ না, সমকোণের বিপরীত বাহুটা আমরা অতিভুজ বলি, মানে এটা সবচেয়ে বড় বাহু আর কি, অতিভুজ। আর ত্রিকোণমিতির মধ্যে তুমি মনে রাখবে আমরা যেটাকে কোণ হিসাবে ধরেছি, এই যে কোণটার সাপেক্ষে যে বিপরীত পাশে বাহুটা থাকবে এটাকে বলা হয় বিপরীত বাহু, আর আমরা আমাদের সুবিধার জন্য বিপরীত বাহুকে লম্ব বলে ডাকি। দেখবে যে লম্বই বেশি ব্যবহার হয়, বিপরীত বাহু খুব কম ব্যবহার হয়। তাই এটা এটা আমরা লম্ব বললাম, আর লম্বর কিন্তু বইয়ের মধ্যে নাম থাকবে হলো তোমার বিপরীত বাহু। তার মানে এটা হলো বিপরীত বাহু। আর এই যে যে ভূমিটা না, এটাকে আমরা ভূমি বলি। ভূমি মানে কি? সন্নিহিত বাহু যেটা, এটাকে আমরা বলি হলো ভূমি। মানে কোণের সাথে যে বাহুটা থাকে এই বাহুটাকে ভূমি বা সন্নিহিত বাহু বলা হবে, সন্নিহিত। তাহলে এই যে নাম কিন্তু ফিক্সড, আমি বারবার বলতেছি
অতিভুজ, মানে সমকোণের বিপরীত বাহুকে আমরা বলবো হলো অতিভুজ। আর এই যে বাকি দুটি কোণ আছে না, এই দুটি কোণের যে কোনো একটা কোণের সাপেক্ষে আমরা ত্রিকোণমিতিক অনুপাতগুলো বের করি, যে কোনো একটা কোণের সাপেক্ষে, সেটা এটাও হতে পারে, এটাও হতে পারে। যদি এই কোণের সাপেক্ষে আমরা ত্রিকোণমিতিক অনুপাত বের করি তাহলে অবশ্যই অবশ্যই এটার বিপরীত পাশেরটাকে আমরা লম্ব বলবো বা বিপরীত বাহু বলবো। আর সাথে যে বাহুটা আছে এটাকে বলবো ভূমি বা সন্নিহিত বাহু। আর যদি আমরা এই কোণের সাপেক্ষে মনে করি আলফা কোণের সাপেক্ষে যদি ত্রিকোণমিতিক অনুপাত বের করি তাহলে এটা হবে লম্ব, এই বাহুটা হবে লম্ব, তখন এটা লম্ব হয়ে যাবে। আর এটা হবে সন্নিহিত বাহু বা ভূমি। এতটুকু তোমাকে কিন্তু মনে রাখতে হবে যে যে কোণের সাপেক্ষে আমরা বের করব সেই কোণের সাতের বাহুটা হলো ভূমি আর বিপরীত বাহুটা হলো লম্ব। এটা তোমাকে মনে রাখতে হবে। এবার একটু খেয়াল করো, এখন তোমাদের কিছু কনফিউশন এখানে তৈরি হয়, সেটা আমি দূর করি। প্রথম কথা হলো, এই যে স্থির রশ্মির উপর আমরা ঘূর্ণনশীল রশ্মির যে কোনো বিন্দু থেকে লম্ব টানতে বললাম, মনে করো এই যে এ ও বি ত্রিভুজ উৎপন্ন হলো। এখন কেউ যদি চায়, কেউ মনে করলো যে আচ্ছা আমি এই যে সি বিন্দু থেকে সিডি লম্ব, সিডি লম্ব, তাহলে কি কোনো সমস্যা আছে কিনা একটু ভালো করে খেয়াল করো। কেউ যদি বড় ত্রিভুজ নিয়ে কাজ করে তাহলে এই থিটা কোণের সাপেক্ষে তার লম্ব হবে হচ্ছে এবি। দেখো তার লম্ব হবে এবি বড়টার জন্য, আর ভূমি হবে হলো ওবি, ভূমি হবে ওবি, আর অতিভুজ হবে হলো ওএ, অতিভুজ হবে ওএ। এবার দেখো এটা হলো বড় ত্রিভুজের জন্য, বড় মানে এ ও বি এর জন্য। এবার ছোট যে ত্রিভুজটি আছে, দেখো ছোট ত্রিভুজের জন্য ওসিডি এর জন্য, দেখো লম্ব হলো সিডি, লম্ব হলো সিডি, আর ভূমি হলো ওডি, ভূমি হলো ওডি, আর অতিভুজ হলো ওসি। দেখো তাহলে আমি যদি কখনো এখানে যে তোমরা অনুপাত নিয়ে কাজ করবো, মানে বাহুগুলোর অনুপাত, এখন দেখো আমি বড় ত্রিভুজের জন্য যদি লম্ব আর অতিভুজের অনুপাত বের করি, দেখো তো লম্ব আর অতিভুজের অনুপাত আমরা কি পাবো? লম্ব আর অতিভুজের অনুপাত পাবো হলো এবি বাই ওএ, এবি বাই ওএ। আর ছোট ত্রিভুজের জন্য আমরা পাবো হলো সিডি বাই ওডি, সিডি বাই ওডি, এটা। তা এখন দেখো এই দুইটা যদি এক না হয়, এখানে লম্ব আর অতিভুজের যে অনুপাতের মান যা, এইখানেও যদি লম্ব আর অতিভুজের মান অনুপাতের মান এক না হয়, তাহলে তো আমি বলছি যে কোনো বিন্দু থেকে লম্ব টানলেই হয়, এই কথাটা মিথ্যা হয়ে যায়। তার মানে যে কোনো বিন্দু থেকে টানলেই মান চেঞ্জ হয়ে যাওয়ার কথা। তাহলে তা আমাকে এটা প্রমাণ করতে হবে না যে কোনো জায়গা থাকলেই আসলে হবে। তার জন্য তোমাদের একটু দেখাই দিচ্ছি। দেখো একটু ভালো করে লক্ষ্য করো, এই যে বড় ত্রিভুজ, এই বড় ত্রিভুজের থিটা কোণ আর ছোট ত্রিভুজের থিটা কোণ কি হবে? সমান হবে। এই বড় ত্রিভুজের এই ডি কোণ, সরি ছোট ত্রিভুজের ডি কোণ আর এই বড় ত্রিভুজের বি কোণ, এই দুটা সমান হবে কারণ দুইটাই সমকোণ। আর এই যে কোণটা না, অবশিষ্ট কোণ, এই দুটা কোণও অবশিষ্ট কোণের কারণে সমান বলা যায়, আবার অনুরূপ কোণও বলা যায়। দেখো এটা একটা সমান্তরাল, দেখো যেহেতু দুইটা লম্ব টানা হয়েছে, এখানে এই বাহুর উপর দুটি লম্ব টানা হয়েছে, তার মানে আমি এভাবে যে রেখাই টানি না কেন এটা ছেদক হয়ে যাবে। আর ছেদকের একই পাশে যে কোণ দুইটা উৎপন্ন হয় সেটাকে কি বলা হয়? অনুরূপ কোণ বলা হয়। আর অনুরূপ কোণগুলো কি হবে? সমান হবে। তার মানে বোঝা যাচ্ছে যে ছোট ত্রিভুজটি আর বড় ত্রিভুজটি এই দুটো আসলে সদৃশ ত্রিভুজ হয়ে যাবে। সদৃশ ত্রিভুজের প্রধান বৈশিষ্ট্য কিন্তু ছিল অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান। মানে কি দেখো, এই ছোট ত্রিভুজ এবং বড় ত্রিভুজ, এই ছোটটাকে আমি জুম করলে আস্তে আস্তে বড়টার সমান হয়ে যাবে। কারণ তুমি চিন্তা করো, আমি যদি এটাকে বাড়াতে থাকি তাহলে এই বাহুটা বর্ধিত হবে, এটাও বর্ধিত হতে থাকবে, সাথে সাথে এটাও বাড়তে থাকবে। আর সদৃশ ত্রিভুজের প্রধান দুইটা বৈশিষ্ট্য ছিল, একটা হলো সবগুলো কোণ সমান হয়, আর ওই সমান সমান কোণের বিপরীত বাহুগুলোর অনুপাত সমান হয়। সমান সমান কোণের বিপরীত বাহুগুলোকে বলা হয় অনুরূপ বাহু। আমার বিশ্বাস তোমরা এগুলো জানো, তারপর আমি একটু বলি। দেখো এত বিস্তারিত বলতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। দেখো এই থিটা কোণের বিপরীত বাহু এটা একটা, এটা একটা, তার মানে সদৃশ কোণী ত্রিভুজের ধর্ম অনুসারে আমরা বলতে পারবো সিডি বাই এ বি সমান, এই যে এই কোণের বিপরীত বাহু আর এই কোণের বিপরীত বাহুর অনুপাত সমান হবে। বলো এই কোণের বিপরীত বাহু কোনটা? ওসি, এই ওসি ডিভাইডেড বাই এই কোণের বিপরীত বাহু কোনটা? এই যে ওএ, ওএ সমান। এবার অবশিষ্ট কোণ এটা আর এটা আছে না, তাহলে এই কোণের বিপরীত বাহু হলো ওডি, এই কোণের বিপরীত বাহু হলো ওডি, আর এই কোণের বিপরীত বাহু হলো ওবি। এটা আমরা লিখতে পারবো, এটা কোনো শর্ত ছাড়াই লিখতে পারবো, যেহেতু এই দুইটা ত্রিভুজ সদৃশ। এখন তুমি বলো
আমি যে কোনো দুইটাকে তো সমান বলতে পারবো, তিনটাই সমান, এরা পরস্পর সমান, তাহলে যে কোনো দুইটা আমি সমান বলতে পারবো। আমি যদি এই দুটাকে সমান বলি, এই দুটাকে সমান বলার পর, আচ্ছা আমি যেটা নিয়ে কাজ করতে চাইছিলাম এবি আর ওএ নিয়ে কাজ করতে চাইছিলাম, হ্যাঁ হয়েছে, তাহলে এই দুটা দিয়েই হবে। দেখো এই দুটাকে আমি সমান বলার পর একান্তরকরণ করতে পারি না, দেখো তো এইটা এবং এটার মধ্যে স্থান পরিবর্তন করা যায়, এটাকে ওখানে ওটাকে এখানে নেওয়া যায়, এটাকে বলা হয় একান্তরকরণ করা। এটা করা যায়, এটা গণিতের মধ্যে বৈধ। তাহলে আমরা সিডি বাই কি পাচ্ছি, ওসি এখানে চলে আসবে, ইজ ইকুয়াল টু এবি ওখানে চলে যাবে, তাহলে এবি বাই কি হবে, ওএ। একটু ভালো করে খেয়াল করো তো, আমি মনে হয় ভুল লিখছি, সিডি ওসি হবে এটা, না এটা ঠিক আছে, আমি এখানে ভুল করছি, এটা ওসি হবে, এটা দেখো ওসি হবে, অতিভুজ তো ওসি, এখানে লম্ব বাই অতিভুজ না, দেখো এই লম্ব এই অতিভুজ আর এই লম্ব এই অতিভুজ, তুমি একটু ভালো করে লক্ষ্য করো, বড় ত্রিভুজের লম্ব আর অতিভুজের অনুপাত এবি বাই ওএ, ছোট ত্রিভুজের লম্ব আর অতিভুজের অনুপাত হলো সিডি বাই ওসি। দেখো সিডি বাই ওসি, এবি বাই ওএ, এই দুইটার মধ্যে আসলে কোনো পার্থক্য নাই, মানে আমি এই বড়টার এটার অনুপাত নিলে যা, এই ছোটটার এটুকুর অনুপাত নিলে একই আসতেছে, শুধু এই ঘটনা এটার এই দুইটার জন্য সত্য না, তুমি যদি এখানে লম্বটা নাও, এখানে লম্বটা নাও, এদিক থেকে লম্বটা নাও, সবার জন্য একই হবে। এই জন্য দেখো আমি লম্বটা কোথা থেকে টানতেছি এটা কোনো মুখ্য বিষয় না, লম্ব যেখান থেকে টানি ফলাফল একই আসবে, ফলাফল বলতে অনুপাতের মান একই আসবে। এই জন্য আমরা বলি যে এই যে যে প্রান্তীয় রশ্মি যেটা, সেটার যে কোনো বিন্দুতে আমরা লম্ব টানলেই হবে। তা তো আমার বিশ্বাস তোমরা বুঝতে পারছো যে আমি যে কোনোটা আঁকলেই যে সত্য হবে এতটুকু ধারণা পাইলেই চলবে, আর যদি এটা না বুঝে থাকো সমস্যা নেই, শুধু বিশ্বাস করে নাও, অঙ্ক তুমি পারবে। দেখো এই যে থিটাকোণের জন্য, এই থিটাকোণের জন্য এখানে তিনটা বাহু আমরা পেয়েছি, লম্ব, ভূমি আর অতিভুজ, এই তিনটা বাহুর মোট 6টা অনুপাত বানানো সম্ভব, 6টার বেশি বানাতে পারবে না তুমি কোনোভাবেই, ওই 6টা অনুপাতেরই 6টা নাম আছে। প্রথম যেটা সেটা আমরা বলছিলাম, এক নাম্বারটা হলো সাইন, আর কোন কোণের সাপেক্ষে, থিটা কোণের সাপেক্ষে। একটা জিনিস ভালো করে বুঝো, দেখো আমি যদি থিটা পরিমাণ ঘুরি, এটাকে যতই বর্ধিত করি কোনো পরিবর্তন হবে না, লম্ব যেখানে টানি কোনো পরিবর্তন হবে না মানের অনুপাতের। তাহলে অনুপাতের মানের পরিবর্তনটা ঘটবে কখন, যখন থিটা এর মান কমিয়ে বা বাড়িয়ে দিব, মনে করো এটা যখন বাড়িয়ে দিব, তখন দেখো এই লম্ব আর এই অতিভুজের যে অনুপাত, এই লম্ব আর এই অতিভুজের অনুপাত কি একই থাকবে, চেঞ্জ হবে না, অবশ্যই চেঞ্জ হয়ে যাবে। তার মানে আমরা বলতে পারি ত্রিকোণমিতিক অনুপাতের মান পরিবর্তন হবে যখন থিটা কোণ পরিবর্তন হবে। এই জন্য এই যে সাইন থিটা লিখছি না, এই থিটাটা অনেক গুরুত্বপূর্ণ, এই থিটার জন্য কোন অনুপাতের মান আমি বলতেছি, কোন ত্রিভুজের জন্য এটা বলতেছি সেটা নির্দেশ করা হয়। দেখো থিটা ছাড়া শুধু সাইনের কোনো দাম নাই, সাইনের বৃহত্তর রূপ হলো SINE, এটাকে সংক্ষেপে প্রথম তিনটা দিয়ে লেখা হয় এটা। আবার যখন কজ লিখবো, কজের বড় রূপ হলো কোসাইন, কোসাইনের সংক্ষিপ্ত রূপ হলো কজ। আবার ট্যানজেন্ট, ট্যানজেন্টের সংক্ষিপ্ত রূপ হলো ট্যান, আমরা ট্যান ব্যবহার করব, উল্টা লিখে ফেলছি। আর একটা আছে কোট্যানজেন্ট, দেখো সাইনের আগে কো যুক্ত হয়েছে, এই যে সাইনের আগে কো, ট্যানের আগে কো, মানে কোট্যানজেন্ট। আবার সেকের আগে কো যুক্ত হয়ে কোসেক হবে, মানে সেকেন্ডের আগে কো যুক্ত হয়ে কো সেকেন্ড হবে। কিন্তু আমরা বড় নামগুলো শুধু MCQ এর জন্যই কাজে লাগাবো, এমনি কোনো অঙ্কের মধ্যে বড় নামগুলো আমরা ব্যবহার করবো না। আমরা সাইন থিটা তাহলে কোন অনুপাতের নাম, এটা হলো লম্ব আর অতিভুজের যে অনুপাত আছে তার নাম হলো সাইন থিটা, লম্ব আর অতিভুজ। এটা আমরা মনে রাখি এভাবে, সাগরে লবণ অনেক, সাগরে লবণ অনেক। 2 নম্বর হলো কস থিটা, কস থিটা হলো ভূমি আর অতিভুজের যে অনুপাত সেটা, ভূমি বাই অতিভুজ। এটা হলো কবরে, কবরে ভূত অনেক। দেখো সাইনের জন্য দেখো সাগরে লবণ অনেক মানে কি, সাগরে লবণ অনেক মানে সাইন সমান লম্ব বাই অতিভুজ, কবরে ভূত অনেক মানে কস থিটা সমান ভূমি বাই অতিভুজ। আবার 3 নম্বরে হলো ট্যান থিটা, ট্যান থিটা হলো লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি, এটা হলো টেরা লম্বা ভূত, মানে ট্যান থিটা সমান হচ্ছে লম্ব বাই ভূমি। এবার দেখো তিনটা লিখছি না, বাকি তিনটা এর বিপরীত। যেমন সাইনের ট্যানের উল্টা এখন আমি কট লিখে দিই, দেখো ট্যান হলো কটের উল্টা, তাহলে ট্যান যা হবে কট তার বিপরীত হবে, তাহলে ট্যান হবে ভূমি বাই কট হবে ভূমি বাই লম্ব। ট্যানের উল্টা কট, তার মানে ট্যান যদি লম্ব বাই ভূমি হয়, কট হবে ভূমি বাই লম্ব, এটা এটার বিপরীত। 5 নম্বরে হলো সেক থিটা, সেক থিটা হলো কজের উল্টা, কস থিটা হলো ভূমি বাই অতিভুজ, তাহলে সেক থিটা হবে হলো অতিভুজ বাই ভূমি, অতিভুজ
বাই ভূমি। আর 6 নাম্বার হলো সাইনের উল্টা, সেটা হলো কসেক। কসেক থিটা, এটা হলো অতিভুজ বাই লম্ব। অতিভুজ বাই লম্ব। দেখো আমি আরেকবার বুঝাই দিই। দেখো এই যে সমকোণী ত্রিভুজ উৎপন্ন হলো, এই থিটা কোণের সাপেক্ষে এটা লম্ব, এর সাথের বাহু যেটা সেটা ভূমি বা সন্নিহিত বাহু, আর সমকোণের বিপরীত বাহু হলো অতিভুজ। এখন এই তিনটা বাহুর মোট 6টা অনুপাত তৈরি করা যায়। তিনটা বাহু দিয়ে যেহেতু 6টা অনুপাত তৈরি করবো, ওই 6টা অনুপাতের 6টা নাম থাকে। এর মধ্যে দেখবা যে সাইনের লম্ব আর অতিভুজ নিয়ে যেমন একটা অনুপাত হয়, এই লম্ব আর অতিভুজ নিয়ে আরেকটা অনুপাত হয়, সেটা হলো বিপরীত। অতিভুজ উপরে, লম্ব নিচে, সেটা হলো এই তোমার কসেক। একদম প্রথমটা একদম শেষটার উল্টা। এই কজ দ্বিতীয়টা উল্টা, দ্বিতীয়টার উল্টা, আর মাঝখানের দুইটা উল্টা পরস্পরের। এটা মনে রাখার জন্য আমরা বললাম সাইন সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ, মানে সাগরে লবণ অনেক, মানে সাইন সমান লম্ব বাই অতিভুজ। কস সমান ভূমি বাই অতিভুজ, মানে কবরে ভূত অনেক। আর টেরা লম্বা ভূত, মানে ট্যান সমান লম্ব ভূমি, ট্যান সমান লম্ব বাই ভূমি। তা এটা মনে রাখার কৌশল, এটা তোমার পরীক্ষার খাতায় তো লিখতে হবে না। এখন দেখো এই তিনটা, দেখো আমি লিখছি না, এই তিনটার বিপরীত পরের তিনটা। তা এই পরের তিনটা আমি সাইনকে উল্টাইলে কসেক পাবো, কসকে উল্টাইলে সেক পাবো, ট্যানকে উল্টাইলে কট পাবো। একইভাবে উল্টে বলতে পারি যে কসেককে উল্টাইলে সাইন পাবো, সেককে উল্টাইলে কস পাবো, কটকে উল্টালে ট্যান পাবো। এটা আমরা বলতে পারি। এটা হলো একদম বেসিক। এটা তোমাকে একেবারে মুখস্থ রাখতে হবে। কেন লম্ব বাই অতিভুজকে সাইন বলা হচ্ছে এটা গুরুত্বপূর্ণ না, এটা অনেকটা নামের মতো। মনে করো লম্ব বাই অতিভুজ যে অনুপাতটা তার নাম হলো সাইন, ভূমি বাই অতিভুজের যে অনুপাত তার নাম হলো কস, লম্ব আর ভূমির যে অনুপাত তার নাম হলো ট্যান। কোথাও যদি লম্ব বাই অতিভুজ থাকে, আমি ওই সাইন আর এই দুইটা বাহুর জন্য যে কোণটা থাকবে সেই কোণটা পাশে লিখতে পারবো, মানে সাইন লিখতে পারবো লম্ব বাই অতিভুজের পরিবর্তে, ভূমির বাই অতিভুজের পরিবর্তে মন চাইলে কজ লিখতে পারবো। এখন আমরা, এটা হলো বেসিক 6টা জিনিস তোমাকে মনে রাখতে হবে। এই 6টা জিনিসের মধ্যে আবার পরস্পরের সাথে সম্পর্ক আছে। যেমন সাইনের সাথে সাইন এবং কজের মধ্যে সম্পর্ক আছে, সেক ট্যানের মধ্যে সম্পর্ক আছে, কস কটের সাথে সম্পর্ক আছে, সাইন কজের সাথে ট্যানের সম্পর্ক আছে। এই সম্পর্কগুলো আমাকে মনে রাখতে হবে। দেখো সাইনকে বলছি কসেকের উল্টা, তাহলে আমি লিখতে পারি যে সাইন থিটা সমান হলো 1 বাই কসেক থিটা। এটা আমরা লিখতে পারবো না? সাইন সমান 1 বাই কসেক। এটা যদি হয় কসেক এবং সাইন দুইজন যদি পরস্পরের সাথে স্থান পরিবর্তন করে, তাহলে কসেক হবে হলো 1 বাই সাইন। ঠিক একইভাবে দেখো আমি কজ এবং সেকের মধ্যে লিখতে পারবো, কজ সমান 1 বাই সেক, সেক সমান হলো 1 বাই কস থিটা। আবার ট্যান থিটা সমান 1 বাই কট থিটা, কট থিটা সমান 1 বাই ট্যান থিটা। এগুলো আমরা এটার মতো করে লিখতে পারবো আরো 4টা। আবার দেখো এই সাইনকে কজ দিয়ে ভাগ দিলে, দেখো লম্ব বাই অতিভুজকে ভূমি বাই অতিভুজ দ্বারা ভাগ করলে কি হয় একটু খেয়াল করো ভালো করে। মনে করো লম্ব বাই অতিভুজ, এটাকে আমি ভূমি বাই অতিভুজ দ্বারা ভাগ করলাম, তাহলে কি হবে? এটা ভাগ এটা, মানে এটা উল্টে গুণ হয়ে যাবে না? তখন দেখবো যে অতিভুজ অতিভুজ কেটে যাবে, লম্ব বাই ভূমি থাকবে। এখন লম্ব বাই ভূমি কার মান? এটা না লম্ব বাই ভূমি, এটা মানে ট্যান। তাহলে আমি বলতে পারি না যে সাইন বাই কস সমান হলো ট্যান? তাহলে আমি লিখতে পারি ট্যান থিটা সমান হলো সাইন থিটা বাই কস থিটা। আবার দেখো ট্যান যদি এটা হয়, আমরা তো একটু আগেই বললাম ট্যান যা কট তার উল্টা, ট্যান লম্ব বাই ভূমি হলে কট হবে ভূমি বাই লম্ব। তাহলে ট্যান যদি সাইন বাই কস হয়, তাহলে কট হবে কি? কস বাই সাইন। আমি তোমাদের সূত্রগুলো স্মরণ করিয়ে দিচ্ছি, আমি পুরাটা এত ডিটেলসে লেখাচ্ছি না। তোমাদের যাতে সমস্যা হয় তারা অবশ্যই সাধারণ গণিতের 9.1 এর বেসিক ক্লাসটা দেখলে এটা খুব সহজে বুঝতে পারবে, ওখানে অনেক ডিটেলস আমি পড়িয়েছি। এখন খেয়াল করো, এবার এখানে লম্ব ভূমি অতিভুজ, লম্ব ভূমি অতিভুজ এটা দেখলে তো পিথাগোরাসের কথা মনে পড়ে। তাহলে এখানে পিথাগোরাসের উপপাদ্য দিয়ে এদের মধ্যে সম্পর্ক স্থাপন করা যায়। আর পিথাগোরাসের উপপাদ্য যেহেতু বাহু স্কয়ার নিয়ে কাজ ছিল এখানে, তাহলে অবশ্যই এগুলোর উপর স্কয়ার চলে আসবে। এখানে আমি তোমাদের এটাও ক্লিয়ার করে দেই। দেখো এই যে সাইন এবং থিটা, এটা কিন্তু পরস্পরের সাথে গুণ আকারে না। এটা দিয়ে বোঝাই হলো থিটা কোণের সাপেক্ষে সাইন, থিটা কোণের সাপেক্ষে কজ, থিটা কোণের সাপেক্ষে ট্যান, অথবা থিটা কোণের সাপেক্ষে লম্ব বাই অতিভুজের অনুপাত, এই থিটা কোণের সাপেক্ষে ভূমি বাই অতিভুজের অনুপাত। থিটার জায়গা বিভিন্ন কোণ থাকতে পারে, 30 ডিগ্রি থাকতে পারে, 45 ডিগ্রি থাকতে পারে, এগুলো থাকতে পারে। এখন আমি স্কয়ারের যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো তোমাদের একটু বুঝিয়ে দেই। দেখো আমি শুধু এখানে স্কয়ারের যে সূত্রগুলো আছে সেগুলো তোমাদের বুঝিয়ে দিব। তুমি এগুলো ভালো করে মনে না রাখলে কিন্তু এই সূত্রগুলো বুঝবে না, এগুলো একটু মাথায় রাখো। এটা খাতার মধ্যে সুন্দরভাবে তুলো, তোলার পর আমি যখন বলবো মুখে, তুমি তখন এখান থেকে মিলিয়ে দেখবা যে তোমার এটা মনে আছে কিনা। আর মনে না থাকলে কিন্তু এখানে না মিলাইলে তুমি পারবে না। একটু দেখো এই যে সমকোণ, এটা মনে করো সমকোণী ত্রিভুজ, এই থিটা কোণের জন্য মনে করো আমরা সব কাজ করতেছি।
এগুলোর নামকরণ করে দেয়, এটা এ বি এটা সি। তাহলে এটার সাপেক্ষে এটা হলো লম্ব, আর কোণের সাথের বাহুটাকে বলি আমরা ভূমি, আর সমকোণের বিপরীত বাহুকে যেহেতু অতিভুজ বলি, আমরা এখন আর ওই বিপরীত বাহু বা সন্নিহিত বাহু এটা বলবো না, এখন লম্ব ভূমি অতিভুজই বলবো। এবার দেখো, আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুসারে কি জানি? পিথাগোরাসের উপপাদ্য অনুসারে জানি হলো এই লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান হলো অতিভুজের স্কয়ার, মানে এ বি স্কয়ার প্লাস বিসি স্কয়ার সমান হলো অতিভুজের স্কয়ার। এটা আমরা জানি না? আর আমরা মাত্রই দেখছি যে এই কোণের সাপেক্ষে সাইন থিটা হলো লম্ব বাই অতিভুজ, মানে এ বি বাই এসি। সাগরে লবণ অনেক। কস থিটা মানে কবরে ভূত অনেক, ভূত হলো বিসি, আর অনেক মানে অতিভুজ। আর ট্যান থিটা হলো লম্ব বাই ভূমি, এটা লম্ব লিখবো না, লম্ব হলো এ বি আর ভূমি হলো বিসি। আর সাইনের উল্টা হলো কসেক। দেখো সাইনের বিপরীত হলো কসেক, এটা লিখে রেখে এখানে কসেক থিটা। আর এটার বিপরীত হলো সেক থিটা, এটার বিপরীত হলো কট থিটা। এটা দিয়ে আমি সব সূত্রগুলো বানাবো। দেখো কখনো যদি তোমার বলি যে কস থিটা সমান বিসি বাই এসি, তাহলে তুমি চোখ বন্ধ করে সেক থিটা সমান এসি বাই বিসি তুমি বলে দিতে পারবে এটা। এখন দেখো আমি চাচ্ছি এখান থেকে ত্রিকোণমিতিক অনুপাত আনতে। ত্রিকোণমিতিক অনুপাত তো আসলে এই যে বাহুর অনুপাত না থাকলে হয় না, এখানে তো অনুপাত নাই। তো অনুপাত বানানোর জন্য কি করা যায়? এখানে এবি স্কোয়ার জানা, বিসি স্কোয়ার জানা, এসি স্কোয়ার জানা মনে করো আমার আছে। আমি যে কোনো একটা দিয়ে যদি সবাইকে ভাগ করি, মনে করো আমি এসি স্কোয়ার দিয়ে ভাগ করলাম, আমি যদি সবাইকে এসি স্কোয়ার দিয়ে ভাগ করি তাহলে প্রতিটা পদকে এসি স্কোয়ার দ্বারা ভাগ করতে হবে, এটা নিয়ম। এটাকেও এসি স্কোয়ার দিয়ে ভাগ, এটাকেও এসি স্কোয়ার দ্বারা ভাগ, আর ডান পাশের এটাকেও এসি স্কোয়ার দ্বারা ভাগ করতে হবে। প্রত্যেকটা পদকে এসি স্কোয়ার দ্বারা ভাগ করা যাবে। এখন দেখো যেহেতু এটা দুইটার উপরেই স্কোয়ার আছে, তাহলে আমি ইচ্ছা করলে এখানে এ বি বাই এসি তার হোল স্কোয়ার লিখতে পারবো, আর এখানে লিখতে পারবো হলো বিসি বাই এসি তার হোল স্কোয়ার। আর এখানে এটা কাটাকাটি করলে আমরা পাবো হলো কত? 1। এখন দেখো তো এ বি বাই এসি মানে কি? এ বি বাই এসি মানে কি? সাইন থিটা না? তাহলে কি আমি এ বি বাই এসি এর পরিবর্তে সাইন থিটা বসাতে পারবো? দিলাম বসিয়ে সাইন থিটা। আর বিসি বাই এসি মানে কি? বিসি বাই এসি মানে হলো কস থিটা, কস থিটা এই যে তার হোল স্কোয়ার, এটা সমান কত? 1। এখন বলো, আমি কিন্তু প্রথমেই বলছি যে সাইন আর থিটা কিন্তু পরস্পর গুণ আকারে না। যেমন দেখো এ আর বি কিন্তু পরস্পর গুণ আকারে থাকে, এই যে এ আর বি। কিন্তু যখন এই এ বি লিখি তখন কিন্তু এ আর বি গুণ আকারে বোঝায় না, বোঝায় এ থেকে বি বিন্দু পর্যন্ত দূরত্ব। এই জন্য আমি যদি কখনো এটা লিখি আর এটা লিখি, এই দুইটার মধ্যে দেখবে এটার মানে হলো এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার। এর কারণ এ আর বি গুণ আকারে, তাহলে এটারও স্কোয়ার হবে এটারও স্কোয়ার হবে। কিন্তু যখন এটা থাকে তখন কিন্তু এটাকে শুধু এটা লিখি, মানে এবি বলতে এখানে এবি বাহুর দৈর্ঘ্য বোঝানো হয় বড় হাতের এবি দিয়ে, তখন ওই বাহু স্কোয়ার বোঝাই শুধু, এ এর স্কোয়ার বি এর স্কোয়ার হবে না। তা সাইন আর থিটা যেহেতু গুণাকারে না, থিটা কোণের সাপেক্ষে সাইন মানে থিটা কোণের সাপেক্ষে লম্ব বাই অতিভুজ, তাহলে স্কোয়ার দুইটার উপর যাবে না কোনোভাবে। এখন তুমি বলো, আমি তোমাকে বললাম 30 ডিগ্রি কোণের জন্য সাইন, 30 ডিগ্রি কোণের জন্য মানে সাইন 30 ডিগ্রি তার হোল স্কোয়ার। এখন স্কোয়ারটা যদি আমি 30-এর উপর দেই তাহলে কোণ তো 90 ডিগ্রি হয়ে যাবে, তার মানে এটা পরিবর্তন হয়ে যাবে। এই কোণ পরিবর্তন হয়ে যাওয়া মানে পুরো মানই তো পরিবর্তন হয়ে যাওয়া। তাহলে এই জন্য কি করা হয়, 30-এর উপর স্কোয়ার না দিয়ে স্কোয়ারটা শুধু সাইনের উপর দিয়ে দিই আমরা, মানে এইভাবে লিখি জিনিসটা, সাইনের স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এটা হলো খুবই গুরুত্বপূর্ণ একটা সূত্র, যেটা আমাদের বারবার কাজে লাগবে। যদি কখনো এই সূত্রটা বলে যে জ্যামিতিক উপায়ে প্রমাণ করো, তাহলে সুন্দরভাবে এই ত্রিভুজটি আঁকবে, লিখবা যে মনে করি এবিসি ত্রিভুজের সি হলো থিটা, থিটা কোণের সাপেক্ষে এবি লম্ব, বিসি ভূমি, এসি অতিভুজ। পিথাগোরাসের উপপাদ্য অনুসারে এটার স্কোয়ার প্লাস এটার স্কোয়ার সমান এটার স্কোয়ার। যদি সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার সমান 1 দেখাতে বলে তাহলে অতিভুজ তোমাকে নিচে আনতে হবে, এটা তোমার জানা, এটা কিন্তু তোমাকে মুখস্থ রাখতে হবে। অতিভুজ তোমাকে নিচে আনতে হবে, তার জন্য আমরা অতিভুজ দিয়ে ভাগ করো, তাহলে আমরা এটা পেয়ে যাব। এখন তোমাকে শুধু যে এটাই প্রমাণ করতে দিবে এমন না। আমি আরেকটা জিনিস বলে নেই, আমি আর সূত্রগুলো লিখে দিব না, কারণ এখানে হায়ার ম্যাথের মধ্যে এত কিছু লিখবো না, কারণ জেনারেল ম্যাথে তোমরা অলরেডি এটা শিখে আসছো। এটা আমরা সাইড চেঞ্জ করলে, যেমন দেখো এটা যদি সাইড চেঞ্জ করি 1 মাইনাস কস স্কোয়ার, এখানে একটা সূত্র পাই। যদি কস স্কোয়ার রেখে সাইন স্কোয়ারকে বামে পাঠাই তাহলে এখানেও আর একটা সূত্র আমরা পেয়ে যাব 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তার মানে একটা থেকে আমরা 3টা সূত্র পেয়ে গেলাম। এখন সেম জিনিসটা এখন আমার মনে করো বললো যে তুমি প্রমাণ করে দাও যে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1। এটা কিভাবে আসে দেখো, সেক থিটা কার উল্টা বলছিলাম,
সেক থিটা বলছিলাম হলো এই যে কজের উল্টা, এটার উল্টা হবে। এটার উল্টা মানে কি এসি বাই বিসি। আমি লিখতেছি না, তুমি ধরে নাও এসি উপরে থাকবে বিসি নিচে থাকবে। আর ট্যান থিটা মানে ট্যান থিটা মানে এসি বাই বিসি। দেখো এটার ক্ষেত্রেও বিসি নিচে, এটার ক্ষেত্রেও বিসি নিচে। দেখো এটা খেয়াল করো ভালো করে। এখানে কিন্তু আমি বলছিলাম দেখো এই যে সেক এবং ট্যান একটু ভালো করে লক্ষ্য করো, এই দুইটার নিচেই ভূমি, এই দুটার নিচে ভূমি। তাহলে এই দুটা দিয়ে একটা সূত্র হবে, এটার নিচে অতিভুজ, এটার নিচে অতিভুজ, এই দুটা দিয়ে একটা সূত্র হবে, এটার নিচে লম্ব, এটার নিচে লম্ব। তাহলে কসেক এবং কট দিয়ে একটা সূত্র হবে। এবং কি হবে এটা দেখলেই বোঝা যায়, মুখস্থ করা লাগে না। ওটা দেখো, এটা দেখেই বোঝা যায়। দেখো লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার মানে কি অতিভুজের স্কোয়ার। তাহলে উপরে অতিভুজের স্কোয়ার, নিচে অতিভুজের স্কোয়ার, যোগ করলেই 1 হবে। এই জন্য সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার 1। এবার দেখো এটা ভূমি, এটা ভূমি। দেখো অতিভুজের স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার, অতিভুজের স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার মানে হলো ভূমি স্কোয়ার। তখন নিচের ভূমি স্কোয়ারের সাথে উপরের ভূমি স্কোয়ার কাটা যাবে, এই জন্য সেক স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার 1 হয়। এবার দেখো লম্ব লম্ব, অতিভুজের স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার সমান লম্ব স্কোয়ার, মানে এটার স্কোয়ার মাইনাস এটার স্কোয়ার সমান লম্ব স্কোয়ার। উপরে লম্ব স্কোয়ার, নিচেও লম্ব স্কোয়ার, কাটাকাটি করলে কত হবে 1 হয়ে যাবে। এর জন্য আমরা বলি যে কসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার সমান 1। তো এটা প্রমাণ করা খুবই সহজ। দেখো এখন আমার কি দিয়ে ভাগ করবো তাহলে, যেহেতু আমি চাচ্ছি হলো সেক ট্যান, সেক মানে হলো কজের উল্টা, তার মানে ভূমি নিচে আসবে। তাহলে আমি কি করবো, এখানে সবাইকে ভূমি দ্বারা ভাগ করবো, এই সেম জিনিসটা, একই জিনিস, এটা আমরা এটাকে ভূমি দ্বারা ভাগ করবো। ভূমি কোনটা বলো, ভূমি বিসি। তা এটাকে বিসি দিয়ে ভাগ দিলে এবি বাই বিসি তার হোল স্কোয়ার, এটাকে বিসি দিয়ে ভাগ দিলে হয় 1, এটাকে বিসি স্কোয়ার দিয়ে ভাগ দিলে হবে এসি বাই বিসি তার হোল স্কোয়ার। আগেরটা যেহেতু বুঝছো তো এটা সহজে বোঝার কথা। এখন বলো এবি বাই বিসি মানে কি, এবি বাই বিসি মানে হলো ট্যান, কই গেল, আমি মুছে ফেলছি, এখানে ট্যান ছিল, ট্যান থিটা, ট্যান থিটা হলো এবি বাই বিসি। তাহলে আমি এখানে ট্যান থিটা লিখতে পারি, আর যেহেতু হোল স্কোয়ার আছে তাহলে ট্যান স্কোয়ার থিটা লিখতে পারি। প্লাস 1 সমান হলো এসি বাই বিসি। দেখো এসি বাই বিসি মানে হলো সেক থিটা, উল্টা ছিল না কজের, তাহলে এটা সেক স্কোয়ার থিটা লেখা যায়। এখন আমি এটাকে সাইড চেঞ্জ করলে বা ট্যান স্কোয়ারকে ডানে নিয়ে গেলে আমরা পাবো হলো 1 সমান হলো সেক স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার। এটাও একটা গুরুত্বপূর্ণ সূত্র। তাহলে এটা একটা, এই একটা আছে অলরেডি। এবার আমি যদি চাই যে আমি 1 কে পাশে পাঠিয়ে দেব, 1 কে, তাহলে আরেকটা সূত্র পাবো, সেটা হলো ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু সেক স্কোয়ার থিটা মাইনাস 1। তুমি শুধু এই মূল একটা মুখস্থ রাখবা, বাকিগুলো তুমি ডানে বামে করে নিজে থেকে বানিয়ে নিবা। এবার দেখো এখন আমি যদি তোমাকে বলি যে আচ্ছা একবার আমরা এসি স্কোয়ার দিয়ে ভাগ দিলাম, একবার বিসি স্কোয়ার দিয়ে ভাগ দিলাম, এবার কি এবি স্কোয়ার দিয়ে ভাগ দিলে হবে না, এবি স্কোয়ার দিয়ে ভাগ দিলে এটা হবে 1। এখানে যদি এবি স্কোয়ার দিয়ে ভাগ দিই কি হবে, তাহলে বিসি এর নিচে থাকবে এবি, যেহেতু দুটির উপরই স্কোয়ার তাহলে এটা হোল স্কোয়ার। আর এসির স্কোয়ারের নিচে আবার যাবে কি এবি স্কোয়ার, তাহলে এসি স্কোয়ার বাই এবি স্কোয়ার এর মানে হলো এসি বাই এবি তার হোল স্কোয়ার। এবার খেয়াল করো 1 প্লাস বিসি বাই এবি মানে কি, বিসি বাই এবি মানে হলো তোমার এই যে এবি বাই বিসি হলো ট্যান, তাহলে বিসি বাই এবি হবে হলো কট, বিপরীত যেহেতু বলছিলাম, তাহলে এটা কট স্কোয়ার থিটা সমান। আর এসি বাই এবি মানে হলো দেখো সাইনের উল্টা কসেক, তাহলে কসেক স্কোয়ার থিটা। এইবার এটাকে আমি যদি সাইড চেঞ্জ করি, এটাকে এই পাশে নেই তাহলে একটা সূত্র পাবো, আবার যদি 1 কে ও পাশে নেই তাহলে আরেকটা সূত্র পাবো। আমার বিশ্বাস তুমি এগুলো বের করতে পারবে। যারা এটা বুঝো না তারা সাধারণ গণিতের 9.1 দেখবা প্লে লিস্টে, আমি লিঙ্ক দিয়ে দিব দরকার হলে, তুমি ওটা দেখলে খুব সহজেই বুঝতে পারবে। এই অংশটা ভালো করে লক্ষ্য করো, না হলে বুঝতে পারবে না। এটা কিন্তু সাধারণ গণিত আমরা শিখিনি, এটা নতুন। সাধারণ গণিতে আমরা শিখেছিলাম সূক্ষ্ম কোণ পর্যন্ত সীমাবদ্ধ, প্রথম চতুর্ভাগের বাইরে যেত না। কিন্তু এখানে যেহেতু বিভিন্ন চতুর্ভাগের কথা বলছি, তার মানে এখানে অনেক বেশি কোণ উৎপন্ন হতে পারে, মনে করো 90 ডিগ্রি বেশিও হতে পারবে, 0 ডিগ্রির কমও হতে পারবে, মানে সূক্ষ্ম কোণের বাইরে চলে যাবে। সেক্ষেত্রে দেখো আমি বলেছিলাম যে কোণ উৎপন্ন হয় একটা স্থির রশ্মির সাপেক্ষে ভাবে ঘুরে ঘুরে। আমি তোমাদের এটাও শিখিয়েছি যে এখানে এটা যত বড় হোক বা ছোট হোক কোনো বিষয় না, লম্ব কোণ থেকে টানতেছি এটাও কোনো বিষয় না, অনুপাতের মান ফিক্সড থাকে, একই থাকে। কেন থাকে সেটা আমি ব্যাখ্যাও দিয়েছি। তার মানে আমি লম্ব যেখান থেকেই টানি এটা কোনো বিষয় না, কোণ ঠিক থাকলে মান একই থাকবে। তাহলে আমি যেটাকে ঘোরাচ্ছি, দেখো যেটাকে ঘোরাচ্ছি, এই যে ঘোরানো রশ্মিটা, এটাকে যদি আমি 1 একক ধরে নিই তাতে তো কোনো সমস্যা নেই। মনে করে যে রশ্মিটাকে আমি ঘোরাচ্ছি এটাকে 1 একক ধরে নিলে তো কোনো সমস্যা নেই। তারপর এখান থেকে লম্ব টানলেও তো হচ্ছে, মানে যে কোনো মাপ নিলেই তো হবে। লম্ব যেখান থেকে টানি যেহেতু সত্য, তাহলে 1 একক ধরে নিলে তো আর প্রবলেম হবে না কোনো। এখানে আমি 2 রকম ব্যাখ্যা তোমাদের দিব। দেখো কোন চতুর্ভাগে কে প্লাস, এটার ব্যাখ্যা 2টা ব্যাখ্যা আছে, আমি 2টা ব্যাখ্যা আজকে তোমাদের দিব।
মনে করো এতটুকু পরিমাণ ঘুরাইলাম, এতটুকু যে আমি এইখান থেকে লম্ব টানলাম, বা এতটুকু ঘুরালে এখান থেকে লম্ব টানলাম। দেখো প্রথম চতুর্ভাগে যখন প্রান্তীয় রশ্মিটা থাকবে, কখন? যখন সূক্ষ্ম কোণ পরিমাণ আমরা ঘুরবো, মানে 0 ডিগ্রি এর বেশি ঘুরবো, 90 ডিগ্রি এর কম ঘুরবো, তখন আমরা প্রথম চতুর্ভাগে অবস্থান করব। তো সেক্ষেত্রে দেখো এটা যেহেতু একটা স্থানাঙ্ক ব্যবস্থা, দেখো আমরা জানি স্থানাঙ্ক ব্যবস্থার এক্স অক্ষ এটা, আর এটা ওয়াই অক্ষ, এটাকে আমরা প্রথম চতুর্ভাগ বলি, এটাকে বলি দ্বিতীয় চতুর্ভাগ, ঘড়িকাটা বিপরীত দিকে ঘুরতে হয় আর কি। এটা হলো তৃতীয় চতুর্ভাগ, এটা হলো চতুর্থ চতুর্ভাগ, এটা আমাদের আগে থেকেই জানা। এখন প্রথম চতুর্ভাগে যখন প্রান্তীয় রশ্মিটা থাকে, তখন দেখো যে সমকোণী ত্রিভুজটি উৎপন্ন হয়, এটার ভূমি যেটা আছে সেটা মূল বিন্দুর ডান দিকে, আর মূল বিন্দুর ডান দিকে গেলে সেটাকে আমরা পজিটিভ হিসাবে চিন্তা করি, মূল বিন্দুর উপরের দিকে গেলে সেটাকে বলি পজিটিভ, মানে এক্স অক্ষ থেকে উপরে গেলে সেটাও পজিটিভ, ওয়াই অক্ষ থেকে ডানে গেলে সেটা আমরা কি পজিটিভ হিসাবেই ধরি। আর ব্যাসার্ধ ভেক্টর যেটা, এটা যেহেতু একটা দূরত্ব হিসাবেই সবসময় কাজ করে, ব্যাসার্ধ ভেক্টরটা এটা অল টাইম পজিটিভ ধরা হয়। এখন দেখো এখানে তো সবগুলো বাহুই পজিটিভ হয়ে গেল, ভূমিও প্লাস, লম্বও প্লাস, অতিভুজও প্লাস। তা ওই হিসাবে প্রথম চতুর্ভাগে আমি যে অনুপাতের মানই বের করি না কেন, সাইন বলো, কজ বলো, টেন বলো, কট বলো, যাই বলো না কেন, আমি বের করলে এই বাহুগুলোর অনুপাতই তো আসবে। তার মানে অনুপাতের লব হর দুইটাই পজিটিভ হবে, আর লব হর দুইটাই পজিটিভ হওয়ার কারণে এই চতুর্ভাগে সবগুলো অনুপাতের মান পজিটিভ হবে, মানে অল পজিটিভ, সব অনুপাতের মান পজিটিভ। এখন মনে করো আমি এই চতুর্ভাগ থেকে আমি ঘুরে এইখানে চলে এসেছি, মানে এতটুকু পরিমাণ আমি ঘুরিয়েছি এখান থেকে এইটুকু যেন দ্বিতীয় চতুর্ভাগে চলে আসে। তো দ্বিতীয় চতুর্ভাগে মানে আমি 90 ডিগ্রি থেকে বেশি ঘুরছি, 180 ডিগ্রি থেকে কম ঘুরছি, অথবা 2 চক্কর দিয়ে ঘুরলে সেক্ষেত্রে ফলাফল চেঞ্জ হবে। আমি একবারই যেহেতু এতটুকু আসছি, এর বেশি আমি ঘুরাইনি, তার মানে 90 এর বেশি 180 কম আছি আমি এখানে। তা এখন বলো এখানে আমি এখান থেকে যদি ভূমির উপর লম্ব টানি, মানে স্থির রশ্মির উপর লম্ব টানি, তাহলে ত্রিভুজ কিন্তু এটা উৎপন্ন হয়, এবং এই ত্রিভুজ নিয়ে কাজ করলেও মান একই আসবে। এটা কেন আসবে পরে আমি ব্যাখ্যা দিব, আপাতত তুমি বিশ্বাস করে নাও। এই যে সমীকরণ, এই যে ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, এখানে বলো এটা মূল বিন্দুর বাম দিকে আসলো না, তাহলে মাইনাস হবে, আর উপরের দিকে তাহলে এটা প্লাস হবে। আর অতিভুজ ব্যাসার্ধ ভেক্টর সবসময় পজিটিভ হয়, ব্যাসার্ধ সবসময় পজিটিভ। তা এখানে আমি লম্ব, দেখো এই কোণের সাপেক্ষে বিপরীত বাহু মানে এটা লম্ব, আর এটা অতিভুজ। লম্ব আর অতিভুজ যে অনুপাতের মধ্যে থাকবে সেটা পজিটিভ থাকবে, কারণ দুইটাই প্লাস। তাহলে লম্ব অতিভুজ আছে সাইনের মধ্যে এবং সাইনের বিপরীত যেটা সেটার মধ্যে, মানে কসেকের মধ্যে। তার মানে এই চতুর্ভাগে সাইন এবং কসেকের মান পজিটিভ হবে। আর বাকি যেটাই নিতে যাও, ট্যান নিবা লম্ব বাই ভূমি, প্লাস মাইনাসে মাইনাস, কট নিবা ভূমি বাই লম্ব, মাইনাস প্লাসেও কি মাইনাস, আবার কজ নিবা ভূমি বাই অতিভুজ, মাইনাস প্লাসে মাইনাস, মাইনাস হয়ে যাবে। মানে এই চতুর্ভাগে শুধু সাইন এবং কসেকই পজিটিভ থাকবে, অন্য সবাই নেগেটিভ আসবে। এখন যদি আমি এই চতুর্ভাগে নিয়ে চলে আসি, মানে এটা ঘোরাতে ঘোরাতে এই চতুর্ভাগে নিয়ে চলে আসলাম, সেক্ষেত্রে এখান থেকে যদি আমি লম্বটা নিই, তাহলে দেখো এটার ভূমি মাইনাস, লম্বও মাইনাস, নিচের দিকে গেছে, আর অতিভুজ প্লাস। তাহলে দেখো তো ভূমি এবং লম্ব যে অনুপাতের মধ্যে থাকবে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে না? ট্যান হলো লম্ব বাই ভূমি, কট হলো ভূমি বাই লম্ব। তার মানে এই চতুর্ভাগে শুধুমাত্র ট্যান এবং কট এই দুইটা পজিটিভ হবে, বাকি সবাই নেগেটিভ হবে। তুমি বের করে দেখো, এটাই হবে। এখন আমি যদি কোনো উপায়ে চতুর্থ চতুর্ভাগে অবস্থান করি, দেখো আমি যে এতটুকু ঘুরাচ্ছি এতটুকু কিন্তু সঠিক কথা না, আমি কিন্তু এখানে 2 বার 3 বার 4 বার চক্কর দিয়েও এখানে থাকতে পারি, এই পাশে যেও থাকতে পারি, আমি তোমার বোঝানোর সুবিধার্থে বলতেছি আর কি। মূল কথা হলো যদি প্রান্তীয় রাশি দ্বিতীয় চতুর্ভাগে থাকে তো এটা ঘটবে, তৃতীয় চতুর্ভাগে থাকলে এটা ঘটবে, আর চতুর্থ চতুর্ভাগে যদি থাকে তাহলে কি ঘটে দেখি। এখানে ত্রিভুজ উৎপন্ন করাবো, এটা ডান মানে প্লাস, নিচে মানে মাইনাস, অতিভুজ প্লাস। বলো এইটা আর এটার অনুপাত কি হবে? ভূমি বাই অতিভুজ, ভূমি অতিভুজ, ভূমি আর অতিভুজ কার মধ্যে আছে? কজ এবং কজের উল্টা সেক, এই দুইটার অনুপাত তাহলে প্লাস পাবো, আর বাকি সবাই কি পাবো? মাইনাস পাবো। টেন কট আর বাকি যাই বের করবো মাইনাস আসবে, দেখবা। তাহলে আমরা এইভাবে করে কোন চতুর্ভাগে কে প্লাস কোন চতুর্ভাগে কে মাইনাস এটা বের করতে পারি। এটা অনেক সময় আমরা এই সূত্র শিখি যে অল স্টুডেন্ট
টেক কেমিস্ট্রি, টেক কেমিস্ট্রি এর মানে হলো প্রথম চতুর্ভাগে অল পজিটিভ, দ্বিতীয়টায় সাইন এবং তার উল্টা সাইন কসেক, তৃতীয়টায় ট্যান কট, চতুর্থটায় কজ এবং সেক। অল সাইন কসেক, ট্যান কট, কজ সেক, মানে এভাবে করে আমরা সিরিয়ালটা মনে রাখতে পারি অনেক সময়। এখন দেখো আমি এবার অন্য ব্যাখ্যা দিব। এটা তো আমরা বুঝলাম। এখন তুমি চিন্তা করো আমরা এভাবে না, আমরা অন্যভাবে চিন্তা করি। তুমি চিন্তা করো আমি যে বৃত্তটা এঁকেছি, বৃত্তটার ব্যাসার্ধ 1 একক, এটাকে বলা হয় ইউনিট সার্কেল, মানে 1 একক ব্যাসার্ধ মনে করো। এখন ব্যাসার্ধ যদি 1 একক হয়, তো এইখান থেকে যখন লম্বটা টানা হবে, তুমি বলো এটার নাম মনে করো ও এ বি। আমি যখন সাইন থিটা লিখবো তখন আসলে কি বোঝাচ্ছে? লম্ব বাই অতিভুজ, এটা না? এখন দেখো তো, লম্বর মান এবি, কিন্তু অতিভুজ তো 1 একক, আমরা কিন্তু ব্যাসার্ধটা 1 একক নিয়েছি, বৃত্তটা এই যে ঘুরাচ্ছি যাকে 1 একক নিয়েছি কেন? কারণ আমরা কিন্তু ইচ্ছা মতো ছোট বড় যাই করি মান পরিবর্তন হয় না, তাহলে 1 একক নিলে কি সমস্যা আছে? হিসাবে একটু সুবিধা হলো এই। তো এখন দেখো এটার মান যদি 1 একক হয়, হরের মধ্যে 1 হলে লেখার কোনো প্রয়োজন আছে না? কোনো প্রয়োজন নাই। তাহলে তো সাইন থিটা সমান শুধু লম্ব বুঝাচ্ছে, সাইন মানে শুধু লম্ব, অতিভুজ এখানে কোনো প্রভাব বিস্তার করতেছে না। দেখো কস থিটা সমান কত আসে? ভূমি বাই অতিভুজ, এই ভূমি ও এ ডিভাইডেড বাই অতিভুজ ও বি। ও বি তো 1 লিখবো না, তাহলে ও এ, তার মানে কজ মানে শুধুমাত্র ভূমি। তার মানে দেখো সাইন মানে শুধুমাত্র লম্ব, কজ মানে শুধুমাত্র ভূমি। তুমি এটা বললো না, এটার জন্য তুমি ধরে নাও মানগুলো কোথায় কি চিহ্ন হবে, এটার জন্য আমরা আরেকটা পদ্ধতি অ্যাপ্লাই করতেছি। এখন বলো লম্ব, এটা সাইন মানে হচ্ছে শুধুই লম্ব, অতিভুজের কোনো এখানে প্রভাব নাই। কজ মানে হলো শুধুই ভূমি। এখন তুমি বলতে পারো স্যার আমি 1 একক না নিলে তো এটা চেঞ্জ হয়ে যাবে। না, চেঞ্জ হবে না। কিভাবে দেখো, তুমি যেটাকে ঘুরাচ্ছ এটা যদি 2 একক নাও, তাহলে এখানেও হরের মধ্যে 2, এখানেও হরের মধ্যে 2, তাহলে দুই জায়গাতে একই মান আসতেছে বারবার। তাহলে এই দুইটার মান সাইন এবং কজের মান কোনটা বেশি হবে কোনটা কম হবে, সেটার জন্য তো দায়ী লম্ব আর ভূমি। কারণ অতিভুজ তো সব জায়গায় একই রকম আচরণ করতেছে, সব জায়গায় একই মান অতিভুজের। বাড়তেছে হচ্ছে লম্ব আর ভূমি, এই দুইটার মধ্যে কমা বাড়া করতেছে। লম্ব ভূমি দেখো, আমি যখন এদিকে টানবো তখন দেখো লম্ব, এই যে ভূমি কমে গেছে, এই লম্ব বেড়ে গেছে, কিন্তু অতিভুজ আগের মতোই আছে। আমি যদি এখানে টানি দেখো লম্ব কমে গেল, ভূমি বেড়ে গেল, অতিভুজ আগের মতোই আছে। তার মানে এখানে অতিভুজ নিয়ে কোনো সমস্যা না, অতিভুজ আমি নেই মনে করলেও চলতেছে। এখন তুমি বলো লম্ব কখন পজিটিভ হয়? লম্ব কখন পজিটিভ হয় এখন বলো। এটা আমি বাদ দিলাম, এখন শুধু আমার কথা মতো শুধু উত্তর দাও। লম্ব পজিটিভ হয় হলো উপরের দিকে গেলে, আর নেগেটিভ হয় হলো গভীরে গেলে, মানে মাটির গভীরে গেলে, নিচের দিকে গেলে। তাহলে এটা মনে করো আমার সমতল, এই সমতলের উপরে সবই পজিটিভ হওয়ার কথা না? তার মানে সমতলের উপরে এদিকেও পজিটিভ এদিকেও পজিটিভ হওয়ার কথা কি? লম্ব। তার মানে সাইন এবং সাইনের উল্টা এই ঘরেও পজিটিভ হওয়ার কথা, এই ঘরেও পজিটিভ হওয়ার কথা। লিখে ফেললাম এদেরকে, যে যে ঘরে পজিটিভ তাকে সেই ঘরে আমি লিখে ফেলবো। এবার দেখো লম্বের হিসাব শেষ, এবার ভূমি। ভূমি ভূমি কোন দিকে আমরা পজিটিভ ধরি? ডান দিকে না? আর বাম দিকে কিন্তু নেগেটিভ। সংখ্যা রেখার মধ্যেও ডান দিকে পজিটিভ বাম দিকে নেগেটিভ। তা এই যে ওয়াই অক্ষর ডানে সবই পজিটিভ হবে তাহলে, আর বাম দিকে সব কি হবে? নেগেটিভ। ভূমি, তাহলে ভূমি মানে হলো কজ। কজের সাথে কিন্তু কজ একা নাই, কজের সাথে কজের উল্টাও আছে, সেক যেটা সেটা। তাহলে ওই হিসাবে এটার ডান দিকে, এদিকেও কজ পজিটিভ, কজের উল্টাও পজিটিভ, এখানেও কজ পজিটিভ কজের উল্টাও এখানে পজিটিভ, আর এদিকে নেগেটিভ। যেখানে নেগেটিভ সেখানে লিখতেছি না, যেখানে যে নাই ধরে নিব সে সেখানে নেগেটিভ, আর যেখানে যে আছে ধরে নিব ও ওখানে পজিটিভ। এখন বলো ট্যান কি ছিল? ট্যান ছিল কি? লম্ব বাই ভূমি, আর সোজা কথা সাইন বাই কস, এটা দিয়েই বোঝাই, সাইন বাই কস। যেখানে সাইনও পজিটিভ কজও পজিটিভ সেখানে ট্যান পজিটিভ হবে, মানে সাইন কজ একই চিহ্ন বিশিষ্ট হলেই ট্যান পজিটিভ হবে। আর ট্যান যদি পজিটিভ হয় ট্যানের বিপরীতটা সাথে নিয়ে পজিটিভ হবে। তাহলে বলো সাইন কজ দুইটাই একই চিহ্ন কোথায়? এখানে আছে সাইন কজ দুইটাই আছে, তার মানে এখানে সাইন কজ দুইটাই পজিটিভ, তার মানে এখানে ট্যান এবং কটও পজিটিভ হবে। আর এই ঘরে দেখো, এই ঘরে দুইটার একটাও নাই, তার মানে এখানে সাইনও নেগেটিভ কজও নেগেটিভ, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হবে, তাহলে ট্যান কট এখানে পজিটিভ হবে। এখন দেখো তো আমি একটু আগে যা দেখালাম ওইটাই পেয়ে গেছি আমরা এখানে।
এখানে অল পজিটিভ, এখানে সাইন কসেক পজিটিভ, এখানে ট্যান কট পজিটিভ, এখানে কসেক পজিটিভ। এর মানে কি দেখো, এর মানে হলো এই যে সাইন, মনে করো তোমাকে 390 ডিগ্রি একটা মান দিল, 390 ডিগ্রি। আমি কিন্তু এর আগে শিখিয়েছিলাম কিভাবে 390 ডিগ্রি কোন চতুর্ভাগে যাচ্ছে হিসাব করতে হয়। এখান থেকে শুরু করব, এই 360 আর 30 এই ঘরে চলে গেল। তার মানে আমি বলে দিতে পারি এটার মান পজিটিভ আসবে, এটা 100% শিওর। এটা কত আসবে সেটা পরের বিষয়, কিন্তু এটা পজিটিভ আসবে। আমাকে যদি দেয় সাইন -300, আচ্ছা -300 ডিগ্রি, সাইন -300 ডিগ্রি। এখন দেখো -300 ডিগ্রি মানে কি, এখান থেকে ঘোরা শুরু করবো ঘড়ি কাটার দিকে, 90, 180, 270, আরো 30 ডিগ্রি। তার মানে এটাও প্রথম চতুর্ভাগে যাচ্ছে। দেখো এটা কিন্তু মাইনাসের কারণে ঘড়ির কাটার দিকে ঘুরবে, প্রথম চতুর্ভাগে গেল, তাহলে এটার মানও পজিটিভ আসবে। তুমি বের করে দেখো, ক্যালকুলেটারে উঠাও, দেখবে পজিটিভ আসবে। তার মানে তোমাদের একটা ভ্রান্ত ধারণা আমি দূর করি। দেখো সেটা হলো, অনেকে মনে করে এখানে মাইনাস থাকলে ফলাফল মাইনাস আসবে, আবার মনে করে যে এখানে প্লাস থাকলে ফলাফল প্লাস আসবে। এটা সম্পূর্ণই তোমার ভুল ধারণা। ফলাফল প্লাস আসবে না মাইনাস আসবে সম্পূর্ণটাই নির্ভর করবে কোন চতুর্ভাগে যাচ্ছে সেটা। ধরে নাও যে এখানে আছে হলো সাইন, কিন্তু এই কোণটা আমি যখন এই যে ঘুরে ঘুরে দেখতেছি, এটা এমন একটা চতুর্ভাগে যে অবস্থান করলো যে চতুর্ভাগে সাইন নাই, মানে সাইন এখানে নেগেটিভ হওয়ার কথা। তার মানে এইটুকু কোণ যতটুকু আমি ঘুরাইলাম, এটার জন্য সাইন নেগেটিভই আসবে। তুমি বসায় দেখো, এটা মনে করো কত, 180 আর 30 কত, 210, ধরে নিলাম এটা 210 ডিগ্রি। তো এই 210 ডিগ্রির জন্য এখানে যদি সাইন বসাই, এটা 100% নেগেটিভ আসবে, কোনো ভেজাল না, এখানে নেগেটিভ আসবে। মান কত আসবে সেটা পরে শিখাচ্ছি। এটা নেগেটিভ আসবে, এটা তুমি বিশ্বাস করো। যদি কজ নেই নেগেটিভ আসবে, সেক নিলে নেগেটিভ আসবে, কসেক নিলে নেগেটিভ আসবে। কিন্তু আমি যদি ট্যান 210 দিই, ট্যান 210, এটা তুমি উঠিয়ে দেখো, এটা পজিটিভ আসবে। কেন পজিটিভ আসবে? কারণ এই 210 এমন চতুর্ভাগ যেটা ট্যানের ঘর, এটা নিজের ঘরে আসলে সেটা পজিটিভই হয়। আমি আশা করব তোমরা বুঝতে পারছো যে কোন ঘরে কে পজিটিভ, এটা তোমরা মনে রাখতে পারবে। এটা যদি মনে না রাখতে পারো তাহলে কিন্তু অঙ্ক করতে ঝামেলা হবে। এখানে দেখো বড় বড় কোণ, এই যে বড় বড় কোণ কিভাবে ভাঙাতে হয়, এটা মূলত আমাদের কাজ হলো 8.3-তে। এই জন্য আমি 8.3-তে যে এগুলো বিস্তারিত শেখাবো। এখানে আমাদের দরকার হবে কোন চতুর্ভাগে কে পজিটিভ এবং কোন চতুর্ভাগে কে নেগেটিভ, এটা খুব দরকার হবে। তা চলো আমরা এখন অঙ্ক করি। আরেকটা জিনিস আমি কিন্তু তোমাদের শিখিয়েছিলাম কিভাবে থিটা কোণে বিভিন্ন কোণের জন্য মান বের করতে হয়, বিশেষ করে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি। এটার মান কিভাবে বের করতে হয় তোমরা যদি এটা না জানো, আমি লিঙ্ক দিয়ে দিব, এই লিঙ্কটা দেখে আসবে। এই কোণের মান শেখার জন্য জেনারেল ম্যাথের 9.2 এর যে বেসিক ক্লাসটা আছে, এটা তুমি প্লে লিস্টে খুঁজলেও পেয়ে যাবে সাধারণ গণিতের মধ্যে। ওখানে খুব সহজে কিভাবে মানগুলো বের করতে হয় এবং প্রত্যেকটার মান কিভাবে আলাদা আলাদা আসে ওটা আমি শিখিয়েছিলাম। এখানে আর শেখাবো না, তুমি ওখানে দেখলেই পারবে। আমি শুধু আপাতত এটা বলে দিই যে 0 ডিগ্রি মানে 0 রেডিয়ানই, 0 ডিগ্রি সমান 0 রেডিয়ান হয়। 30 ডিগ্রি সমান হয় কত? দেখো আমরা কিন্তু জানতাম যে পাই রেডিয়ান মানে হলো 180 ডিগ্রি। তাহলে 30 ডিগ্রি সমান কত হবে? 180-কে কত দিয়ে ভাগ দিলে 30 হয়? 6 দিয়ে ভাগ দিলে, তাহলে পাই/6। 45, 180-কে কত দিয়ে ভাগ দিলে তোমার 45 হয়? 180/4। 180-কে কত দিয়ে ভাগ দিলে 60 হয়? 180/3। আর 90, 180-কে 2 দিয়ে ভাগ দিলে 90 হয়। তার মানে মনে রাখবা, কোথাও যদি 0 থাকে তাহলে তো 0 ডিগ্রি, পাই/6 থাকলে মনে রাখবা এটা 30 ডিগ্রি। 180/6 ভাগ দিয়ে দেখবা প্রয়োজনে। পাই/4 মানে হলো 45 ডিগ্রি, পাই/3 মানে হলো 60 ডিগ্রি, পাই/2 মানে হলো 90 ডিগ্রি। এটা মনে রাখলে তুমি সাধারণ গণিতের ওই নিয়ম প্রয়োগ করে এটা করতে পারবে। আর যার মনে নাই, যে বুঝো না, সে প্রয়োজনে ক্যালকুলেটর ইউজ করে মান বের করতে পারবা। 1 নম্বরের যে অঙ্কগুলো আছে এগুলো তোমরা, আমার বিশ্বাস তোমরা পারবে, এটা খুবই সহজ। দেখো কতে আমাকে বলছে cos π/4 ডিভাইডেড বাই cos π/6 প্লাস sin π/3, এটার মান বের করো। দেখো π/4 মানে কি? 45 ডিগ্রি। বলো cos 45 ডিগ্রির মান কত? cos 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2। কিন্তু তুমি যদি ক্যালকুলেটর ইউজ করো তাহলে ক্যালকুলেটর হরে রুট রাখে না, এই জন্য এটা √2/2 দেখাবে, √2/2। তুমি যদি √2/2 ব্যবহার করো কোনো সমস্যা নেই। √2/2 যে কথা, 1/√2 একই কথা। কেন আমি বুঝাই দিই, দেখো 1/√2 মানে হলো লব হরকে যদি আমি √2 দিয়ে গুণ করি, মনে করো লব এবং হর দুইটাকে √2 দিয়ে গুণ করলাম, এই যে 1/√2 ছিল, উপরে √2 গুণ করলাম, নিচে √2 গুণ করলাম মনে করো, তাহলে √2 গুণ করলে হবে শুধু 2, কারণ এটা √2 এর স্কোয়ার হয়ে যাবে না, তাহলে শুধু 2 হবে। আর এই √2 আর 1 গুণ করলে কি হবে? √2 হবে। তা এটা একই কথা, তুমি যেটা দিয়েই করো অঙ্ক হবে।
এখন এটা মানে হলো π/6 এর মানে 30 ডিগ্রি। cos 30 ডিগ্রি মান কত? √3/2। এটা তোমরা ক্যালকুলেটর ব্যবহার করো, সমস্যা নাই। ক্যালকুলেটর ব্যবহার করলে অবশ্যই এটাকে ডিগ্রিতে নিয়ে নাও, নাহলে ক্যালকুলেটরের মোড চেঞ্জ করতে হবে। π/3 মানে হলো 60 ডিগ্রি, তাহলে sin 60 ডিগ্রি মান কত? এটাও √3/2। এবার আমরা যদি হিসাব করি, এখানে পাচ্ছে হচ্ছে √2/2, এটা নিচে আসতেছে হলো তোমার লসাগু করলে 2 লসাগু আর উপরে 2√3, তাহলে 2√3/2 কাটাকাটি করলে 2 কেটে যাবে, তাহলে উপরে √2/2, নিচে এটা হলো উল্টাইলে 1/√3। এখন দেখো, তুমি যদি চাও নিচের √3টা উঠাবা, তাহলে লব হর দুইটাকে √3 দিয়ে গুণ করবা। উপর নিচে √3 দিয়ে গুণ করলে কি হবে? এটাকে √3 দিয়ে গুণ করলে √2 আর √3 গুণ করলে হয় √6। আর এটাকে যদি তুমি √3 দিয়ে গুণ করো, শুধু 3 হবে, 3 আর 2 গুণ করলে হবে 6। এটার উত্তর হয় √6/6 হবে, না হলে 1/√6 হবে, যে কোনো একটা থাকবে। দেখো আমি তোমাকে বলছি কিন্তু 1/√6 যে কথা, উপর নিচে √6 দিয়ে গুণ করলে কি আসে? এই √6/6 আসে, তাহলে একই কথা, এই দুইটার মধ্যে কোনো পার্থক্য নাই। এটার মধ্যে কোনো পার্থক্য নাই, তুমি যেটাই করো সেটা দিয়ে হবে। আমার বিশ্বাস এটা তোমরা বের করতে পারবে মান বসিয়ে বসিয়ে। এখন যে অঙ্কগুলো আমাদের খুব প্রয়োজন, দেখো 2 নম্বর প্রশ্নটা ভালো করে খেয়াল করো। এগুলো 2 মার্কের জন্য অনেক বেশি আসে পরীক্ষায়। এখানে বলছে cos θ হলো -4/5 এবং থিটা এর মান হলো পাই থেকে বড়, 3π/2 থেকে ছোট, মানে পাই রেডিয়ান থেকে বড়, 3π/2 রেডিয়ান থেকে ছোট। এর মানে হলো 180 ডিগ্রি থেকে বড়, 270 ডিগ্রি থেকে ছোট। দেখো আমরা জানি যে এটা হলো 0, এটুকু গেলে হলো 90 ডিগ্রি, মানে π/2 রেডিয়ান মানে 90 ডিগ্রি। এটা হলো পাই মানে 180 ডিগ্রি, এখানে আসলে হয় 3π/2। দেখো এখান থেকে এটুকু যদি আমি ঘুরি তাহলে π/2, পরে এখান থেকে এতটুকু আসলে পাই, এইখানে গেলে হয় 3π/2, এই পুরাটা একবার চক্কর দিলে হয় 2π। আমাকে যে শর্ত দিয়েছে বলছে পায়ের বড়, মানে এই পাই থেকে বড় আর 3π/2 থেকে ছোট, তার মানে এটা তৃতীয় চতুর্ভাগ বোঝানো হচ্ছে। এই যে শর্ত দিয়ে তৃতীয় চতুর্ভাগ বোঝানো হচ্ছে, তাহলে তৃতীয় চতুর্ভাগে কে প্লাস ট্যান এবং কট প্লাস, আর বাকি সবাই হলো মাইনাস। আমার কাছে জানতে চেয়েছে ট্যান এবং সাইনের মান, তাহলে আমার ট্যানের মানটা পজিটিভ বের করতে হবে, সাইনের মানটা নেগেটিভ বের করতে হবে, মানে সাইন নেগেটিভই নিতে হবে, কারণ 3 নাম্বার চতুর্ভাগ যেহেতু শর্ত বলতেছে 3 নাম্বার চতুর্ভাগ, তাহলে আমি কস থেকে সাইনের মান বের করতে বেশি সুবিধা হবে। আগে দেওয়া আছে এটা লিখে ফেলবা। cos থিটা হলো -4/5, আর sin থিটা দরকার, তো আমরা তো জানি sin থিটার সূত্রই আছে কজের মাধ্যমে, সূত্র মুখস্থ না রাখলে অঙ্ক পারবে না। দেখো আমরা জানি sin এর স্কয়ার সমান হলো 1 - cos স্কয়ার, এটা হলো sin স্কয়ার প্লাস cos স্কয়ার সমান 1 পেলাম, তাহলে sin স্কয়ার সমান কি পাওয়া যাবে? 1 - cos স্কয়ার। এখন 1 - cos স্কয়ার, cos এর মান হলো -4/5, এটাকে তাহলে বর্গ করি, 1 - এটাকে বর্গ করলে হয় 16, 5 কে বর্গ করলে হয় 25, 25 একে 25 বিয়োগ 16 কত হবে? 9/25। এটা কিসের মান? দেখো এটা কিন্তু সাইনের স্কয়ারের মান, সাইনের স্কয়ারের মান। তো আমার তো সাইনের স্কয়ারের মান দরকার না, শুধু সাইনের মান দরকার। স্কয়ার তুললে এই পাশে প্লাস মাইনাস রুট হবে। বলো প্লাস মাইনাস যদি রুট ওভার দেই, তাহলে রুট ওভার দিলে 9 হয়ে যাবে 3, 25 হয়ে যাবে হলো 5, একটা লাইন কম করলাম। এবার দেখো এখানে তো দুটি মান আসলো, সাইনের দুটি মান, কিন্তু শর্ত আমাকে বলতেছে যে 3 নাম্বার চতুর্ভাগের জন্য শুধু মানটা বের করতে হবে। 3 নাম্বার চতুর্ভাগে সাইনের মান পজিটিভ হয় না, তাহলে এখানে শুধুমাত্র নেগেটিভটা গ্রহণযোগ্য হবে, -3/5, এটা সাইনের মান। এবার আসি ট্যানের মান। দেখো ট্যান আমরা জানি হলো ট্যান থিটা সমান হলো সাইন থিটা বাই কস থিটা, সাইন থিটা বাই কস থিটা। বলো সাইনের মান কত? সাইনের মান -3/5, আর কজের মান কত? কজের মান হলো -4/5, -4/5। এখন মাইনাসে মাইনাসে তো প্লাস হয়ে যাবে, আর এটা দেখো 3/5 ইন্টু ভাগ আছে, গুণ আকারে লিখলে হরের যে ভগ্নাংশটা আছে সেটা উল্টে যায়, উল্টে গেল 5 কাটা, তাহলে আমরা পাচ্ছি হলো 3/4, মানে ট্যান থিটা এর মান হলো 3/4, সাইন থিটা এর মান হলো -3/5। তাহলে এই দুটাই উত্তর। আমি আশা করবো বুঝতে পারছো। এটা না বুঝলে পরেরটা ভালো করে দেখো, বুঝতে পারবে, একই রকম অঙ্ক। দেখো এই প্রশ্নে বলছে যে এখানে এ হলো কোন হিসাবে আছে, সাইন এ এর মান হলো 2/√5, বলছে যে
কোনটার মান হলো 90 ডিগ্রি থেকে বড়, 180 ডিগ্রি থেকে ছোট, মানে π/2 রেডিয়ান থেকে বড় আর π রেডিয়ান থেকে ছোট। তাহলে 0, এটা π/2, এটা π, এটা হলো 3π/2, আর এটা হলো 2π। আমি আশা করব তোমরা এটা জানো। এটা দেখো, আমরা কিন্তু আগেই দেখছিলাম π রেডিয়ান সমান হলো 180 ডিগ্রি। আর আমরা জানি যে যদি কখনো রেডিয়ানের উল্লেখ না থাকে, কোণের উপর কোনো ডিগ্রি বা রেডিয়ান যদি কোনোটাই উল্লেখ না থাকে, তাহলে সেটাকে রেডিয়ান কোণ ধরতে হয়। তার মানে π/2 দিয়ে আমরা রেডিয়ান কোণটাই বোঝাচ্ছি। তাহলে রেডিয়ান কোণ যেহেতু এটা, তাহলে π/2 মানে এটা হবে হলো 90 ডিগ্রি। তো ওই হিসাবে তুমি অঙ্কগুলো করবে আর কি। তো এখানে এই শর্ত দিয়ে আসলে এই চতুর্ভাগ বোঝানো হচ্ছে। দেখো, π/2 থেকে বড় আর π থেকে ছোট, তার মানে এই চতুর্ভাগ। এর থেকে বেশি, এর থেকে কম, তার মানে এই চতুর্ভাগই বোঝাবে। 3 নম্বর চতুর্ভাগে k প্লাস k মাইনাস, সাইন আর কসেক প্লাস, বাকি সবাই মাইনাস। তাহলে কজ নেগেটিভ আসবে, ট্যানও নেগেটিভ আসবে, তার মানে এখানে দুইটা মানই নেগেটিভই আসবে। এখন সাইন যেহেতু জানা আছে, কজ বের করতে পারবো সহজে। তাহলে আমরা জানি, আমি দেওয়া আছে তুললাম না, তোমরা দেওয়া আছে এটা তুলবা। দেওয়া আছে দিয়ে লিখবা যে এটা সমান এটা এবং শর্ত, সাথে শর্তটাও তুলবা। আমরা জানি যেহেতু কজ বের করবো, আমরা কি লিখতে পারি না কজ স্কোয়ার, সরি এটা তো এ, কজ স্কোয়ার এ সমান হলো 1 মাইনাস সাইন স্কোয়ারে, 1 মাইনাস সাইন স্কোয়ারে। দেখো 1 মাইনাস সাইনের মান কত, সাইনের মান হলো 2/√5, তাহলে 2/√5 এর উপর হোল স্কোয়ার হবে। তাহলে 1 মাইনাস উপরে 2 কে বর্গ করলে 4, √5 কে বর্গ করলে হয় 5, লসাগু করলে যেহেতু এখানে 1 আছে, 5 থেকে 5 বিয়োগ 4 কত হয়, 5 বিয়োগ 4 1, তাহলে 1/5। দেখো এটা কিসের মান, এটা কিন্তু কজ স্কোয়ারের মান, কজ স্কোয়ারের মান। এখন আমি যদি স্কোয়ার তুলে দেই, তাহলে প্লাস মাইনাস রুট হবে, প্লাস মাইনাস রুট ওভার 1 কে রুট করলে 1 হয়, 5 কে রুট করলে হবে √5। যেহেতু চতুর্ভাগ দ্বিতীয়, এটা দ্বিতীয় চতুর্ভাগ বোঝানো হচ্ছে, ওখানে অবশ্যই কজ মাইনাস হবে, কজ প্লাস হয় না দ্বিতীয় চতুর্ভাগে। তাহলে প্লাসটা বর্জন করে শুধু মাইনাসটা গ্রহণ করব। তাহলে এটা হলো একটা আনসার। এবার আসি ট্যান, আগের মতোই। আবার আবার ট্যান এ সাইন বাই কজ এ। এখন দেখো সাইনের মান কত, সাইনের মান ছিল হলো দেওয়া আছে না 2/√5, 2/√5 ডিভাইডেড বাই কজের মান হলো মাইনাস √1/5, 1/√5 আর কি। ভাগ আছে গুণ আকারে লিখলে পাশে লিখি, 2/√5 ইন্টু মাইনাস √5 উপরে যাবে, 1 নিচে যাবে, যাও 1 লিখলাম, না লিখলেও কিছু হয় না। তাহলে সব মিলে আসতেছে হলো প্লাস মাইনাসে -2। তাহলে এই আর একটা আনসার। আমার হিসাব ভুল হলে তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো, কারণ আমি অনেক সময় মুখে মুখে হিসাব করতে যাই, হিসাব ভুল হতে পারে। তোমরা বুঝলেই চলে, শুধু হিসাব তুমি তোমার মতো করবা, আমার একদম হুবহু আমারটা দেখে দেখে তুলে দিবে এমন না। নিয়মগুলো বুঝবা, নিয়মগুলো বোঝার পর তুমি তোমার মতো করে লিখবে, লিখলে দেখবে যে অঙ্ক একদিন মিলে যাবে। আর আমারটা ভুল হলেও তুমি বুঝে ফেলবে, তখন তোমারটার সাথে যখন উত্তর মিলবে না, তখন তুমি চেক করে দেখবে আমারটা ভুল হয়েছে কিনা। আমি আবার চেক করতে গেলে অনেক সময় লাগে, আমার বিশ্বাস হয়তো বা হবে না, তারপরেও মানুষ মাত্রই ভুল হয়। এখন দেখো এটা শেষ, আরেকটা জিনিস তোমাদের আমি বলে রাখি, সেটা হলো এটা কিন্তু তুমি ইচ্ছা করলে ছোটবেলায় করতে না, সাধারণ গণিতের মধ্যে 9.1 যখন করছো, এইভাবে আমরা সমকোণী ত্রিভুজ দিয়ে করতে, মনে আছে? এটা যদি এ কোণ হয়, এটা মনে করো বি, এটা মনে করো সি, তাহলে এ কোণের সাপেক্ষে এটা হলো লম্ব, আর এটা হলো ভূমি, ও সরি অতিভুজ, এটা অতিভুজ। তাহলে পিথাগোরাস দিয়ে আমরা ভূমি বের করতে পারবো পিথাগোরাসের উপপাদ্য দিয়ে। তারপর আমরা ইচ্ছা করলে যে কজ এবং ট্যান এগুলোর মান বের করতে পারবো, সেই ক্ষেত্রে ব্যাখ্যা দিয়ে দিতে হবে, যেহেতু এই চতুর্ভাগে, তাহলে এটা ঋণাত্মক হবে, এভাবে বলে তোমাকে করতে হবে। কিন্তু এই চিত্র দিয়ে করলে মনে হয় যে দুর্বল দুর্বল মনে হয়, মনে হয় যে সে সূত্রগুলো জানে না বলে চিত্র দিয়ে সে করতেছে। চিত্র দিয়ে করলে যে হবে না এমন কিছু না, তুমি করতে পারবে, সমস্যা নেই। পরেরটা দেখো, দেখো এটা অনেক সুন্দর প্রশ্ন, একই রকম আগের মতোই। এর বছর দেওয়া আছে কজ এ সমান হাফ, কজে ও সাইনে একই চিহ্ন বিশিষ্ট, সাইন আর ট্যান এর মান নির্ণয় করো। দেখো দেওয়া আছে কি, কজ এ সমান হলো হাফ। এবার খেয়াল করো ভালো করে, চতুর্ভাগগুলো ছিল কি, এখানে অল পজিটিভ ছিল, মানে সবগুলো অনুপাত পজিটিভ। এখানে সাইন এবং সাইনের যে বিপরীত সেটা পজিটিভ, বাকিগুলো নেগেটিভ। এখানে হলো ট্যান এবং কট পজিটিভ, বাকিগুলো নেগেটিভ। আর এখানে কজ এবং সেক পজিটিভ, বাকিগুলো নেগেটিভ। এখন দেখো কি বলছে, বলছে যে কজ আর সাইন একই চিহ্ন বিশিষ্ট,
মানে কজ যদি পজিটিভ হয় সাইনও পজিটিভ হবে, কজ যদি নেগেটিভ হয় সাইনও নেগেটিভ হবে। তো এখানে কি দিছে, কজ কি দেওয়া আছে বলো তো? কজের মান কি পজিটিভ দেওয়া না, প্লাস একটা মান, তাহলে কি সাইনও প্লাস হবে। এখন তুমি দেখো তো এই চারটা চতুর্ভাগের মধ্যে সাইন এবং কজ দুইটা একই সাথে পজিটিভ, এটা কোন চতুর্ভাগে? এই প্রথম চতুর্ভাগ। কারণ প্রথম চতুর্ভাগে সাইন এবং কজ দুটাই পজিটিভ হয়, অন্য কোনোটার মধ্যে দেখো সাইন আর কজ একই সাথে দুইটা পজিটিভ নাই। এখানে সাইন পজিটিভ পজিটিভ কিন্তু কজ নেগেটিভ, এখানে সাইন কজ দুইটাই নেগেটিভ, আর এখানে কজ পজিটিভ কিন্তু সাইন নেগেটিভ। তাহলে আমরা প্রথম চতুর্ভাগের জন্য মান বের করবো, আর প্রথম চতুর্ভাগে সবাই পজিটিভ। তাহলে এখানে আমরা সাইন আর ট্যানের মান চাইছে না, দুইটাই প্লাস বের করবো, দুইটার মানে পজিটিভ বের করতে হবে। তা আমরা এখানেও আগের মতোই করবো, যে আমরা জানি সাইন স্কোয়ার সমান হলো 1 মাইনাস কজ স্কোয়ার। এবার বলো কজ স্কোয়ার মানে এটার স্কোয়ার একবারে বসাইলাম 1/4, লসাগু করলে 4 কে 4 বিয়োগ 1 কত হবে? 3/4। এটা সাইন স্কোয়ারের মান, এটা সাইন স্কোয়ারের মান। আমার তো স্কোয়ারের মান দরকার না, শুধু সাইনের মান দরকার। সাইন এ সমান হচ্ছে প্লাস মাইনাস রুট ওভার 3/2। দেখো এটাকে রুট করবো, এটাকে একসাথে রুট দিচ্ছে আর কি, এটাকে রুট করলে রুট 3, এটাকে রুট করলে হয় 2। কিন্তু এখানে যেহেতু প্রথম চতুর্ভাগ, তাহলে আমি শুধুমাত্র পজিটিভটা গ্রহণ করব, নেগেটিভটা গ্রহণযোগ্য হবে না। উত্তর কিন্তু দুইটাই হবে, কিন্তু ওই শর্তের কারণে একটা করে বাদ পড়ে যাচ্ছে। তাহলে এটা আনসার। তুমি ইচ্ছা করলে সাইড নোট দিয়ে দিতে পারবা, যেহেতু এই যে কজের সাইন একই চিহ্ন বিশিষ্ট, বা তুমি বলতে পারো এটা প্রথম চতুর্ভাগ। এবার দেখো সাইন কজ দুইটাই জানা, তাহলে আবার আগের মতো ট্যান, খুব সহজে আমরা ট্যান বের করতে পারবো। আবার ট্যান এ সমান হলো সাইন এ বাই কজে, একই রকম তিনবার করলাম একই অঙ্ক। সাইনের মান কত? √3/2, আর কজের মান কত ছিল? হাফ। তাহলে √3/2 ইন্টু উল্টায় লিখলে 2/1, তাহলে 2 2 কাটা, তাহলে কত আসতেছে এখানে? √3। তাহলে এখানে দুইটা উত্তর পেয়ে গেলাম, একটা হলো √3, একটা হলো √3/2। আমি আশা করবো বুঝতে পারছো। এবার পরেরটা দেখো, একই প্রশ্ন 5 নাম্বারটা, একই রকম অঙ্ক কয়েকটা। এখানে দেওয়া আছে লিখবো না, দেওয়া আছে যে এটা ট্যান মাইনাস, আর বলছে ট্যান এবং কজ, এটা বড় হাতের এ হবে, বলছে ট্যান এবং কজ বিপরীত চিহ্ন বিশিষ্ট। এখন বলো অল প্লাস, এখানে সাইন আর সাইনের বিপরীত কসেক প্লাস, আর এখানে ট্যান এবং কট প্লাস, বাকি সবাই মাইনাস, আর এখানে কজ এবং সেক পজিটিভ, বাকি সবাই নেগেটিভ। এখন বলো ট্যান মাইনাস কোথায় কোথায়? ট্যান মাইনাস হলো এখানে আর এখানে, কারণ এখানে অল পজিটিভ মানে ট্যানও পজিটিভ, এখানে ট্যান কট তো পজিটিভই, তার মানে শুধু এতটুকু দিয়ে বোঝাচ্ছে হয় এই চতুর্ভাগ না হলে এই চতুর্ভাগ। এখন দেখো ট্যান মাইনাস আর কস প্লাস, এখানে তাহলে তোমার কস প্লাস কোন চতুর্ভাগে? কস প্লাস এই চতুর্ভাগে। তাহলে দেখো দুইটা শর্ত মিলে গেল কোন চতুর্ভাগের জন্য? চতুর্থ চতুর্ভাগের জন্য। দেখো এখানে ট্যান হলো মাইনাস আর কজ হলো প্লাস, তার মানে এই চতুর্থ চতুর্ভাগ ছাড়া আর কোনো চতুর্ভাগ এই শর্ত মানে না। ভালো করে দেখো, এটা দুইটা একই চিহ্ন, এখানে দেখো দুইটাই একই চিহ্ন, কারণ দুইটাই নেগেটিভ, ট্যানও নেগেটিভ কজও নেগেটিভ, তাহলে বিপরীত চিহ্নের প্রশ্নই আসে না। আর এখানে দেখো বিপরীত চিহ্ন কিন্তু ট্যান প্লাস কজ মাইনাস, কিন্তু এখানে আছে তো ট্যান মাইনাস। তাহলে এই চতুর্থ চতুর্ভাগের জন্য আমার উত্তর বের করতে হবে এখানে। তাহলে বলো সাইন আর কজের মান বের করা, ট্যান থেকে আমি কজে চলে যাই আগে। একটু ভালো করে দেখো, তুমি দেওয়া আছে তুলবা, এবং এটাও তুলতে হবে যে ট্যান ও কজ বিপরীত চিহ্ন বিশিষ্ট, এটাও তুলবা এটার সাথে। এখন আমরা জানি দেখো ট্যান জানা আছে, আমি বের করতে চাচ্ছি কজ এবং সেক। বলো কজ থেকে কি সরাসরি ট্যানে যাওয়া যায়? সরাসরি যায় না, কিন্তু কজ এর বিপরীত হলো সেক, আর সেকের সাথে ট্যানের সূত্র আছে, কি ছিল? সেক স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার সমান 1 ছিল না? আমি কিন্তু তোমাদের বলছি সূত্র মুখস্থ না করলে অঙ্ক পারবে না, সূত্রই মূল। তাহলে এখানে সেক স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার যদি 1 হয়, তাহলে শুধু সেক স্কোয়ার সমান কি হবে? 1 প্লাস ট্যান স্কোয়ার। আবার ট্যানের মান কত? বলো ট্যানের মান যদি -5/12 হয়, তাহলে ট্যান স্কোয়ারের মান কত হবে? মান বসিয়ে একবারে বর্গ করে দিচ্ছে, মানে একটা লাইন কম করবো, তোমরা একটা লাইন বেশি করো। তো এটাকে বর্গ করলে প্লাস হবে, 5কে বর্গ করলে হয় 25, আর 12কে বর্গ করলে হবে 144। লসাগু করলে যেহেতু এখানে 1 আছে, তাহলে 144 গুণ 1, 144 যোগ 25 169, নিচে হলো 144 হবে। তোমরা এটা করতে পারবে হিসাব, আমার বিশ্বাস, এই জন্য আমি এত ভেঙে লিখতেছি না। এবার বলো আমার তো স্কোয়ারের মান দরকার না, আমার শুধু দরকার কিসের মান? স্কোয়ার ছাড়ার মান। আচ্ছা আমি এক কাজ করি, এখানে কজ স্কোয়ার বানিয়ে নিই। বলো সেক আর কজ কি ছিল? উল্টা বিপরীত। সেক স্কোয়ার আছে কোথাও, আমি যদি কজ স্কোয়ার লিখি শুধুমাত্র এটাকে উল্টাই দিলেই চলে, আর কিচ্ছু লাগে না।
কারণ যেহেতু একটা আর একটা বিপরীত। এবার আমি cos a এর মান পেয়ে যাব এখান থেকে প্লাস মাইনাস রুট হবে। বলো প্লাস মাইনাস রুট যদি দেই 144 কে রুট করলে হয় 12 আর 169 কে রুট করলে হয় 13। কিন্তু শর্ত কি বলছে? বলছে যে tan এর cos বিপরীত চিহ্ন। তাহলে tan মাইনাস ছিল cos আমাকে তাহলে পজিটিভ নিতে হবে এখানে। তাহলে cos a সমান হবে 12/13। এখানে শর্ত দিয়ে দিও সাইড নোটে, যদি কেন আমরা মাইনাসটা বাদ দিয়ে প্লাসটা নিলাম, কারণ এটা চতুর্থ চতুর্ভাগের জন্য বের করতেছি। আর চতুর্থ চতুর্ভাগে কি cos প্লাস। এবার দেখো সাইনের মান। আচ্ছা তাহলে আমরা এটা লিখতে পারি sin বাই cos সমান হলো tan। এখানে দুইটার মান জানা আর একটার মান এমনিতেই বের হয়ে যাবে। তাহলে sin a সমান হলো tan a ইন্টু cos, আড়াআড়ি গুণ করলে tan a ইন্টু cos a। tan এর মান হলো -5/12 আর cos এর মান হলো 12/13। 12/13, 12 কাটা, তাহলে -5/13 চলে আসলো এখানে। তাহলে sin এর মান -5/13, cos এর মান 12/13। আমি আশা করবো তোমরা বুঝতে পারছো। শুরুতে আমি আগে দেখাই তোমাদের অভেদ জিনিসটা কি। এখানে অভেদ কেন বলেছে? এতদিন তো কোথাও অভেদ লেখা ছিল না, এখানে কেন অভেদ লেখা? দেখো অভেদ কি ছিল আমরা কিন্তু জানি। অভেদ ছিল হলো তোমার এটা এমন এক ধরনের সমীকরণ যে সমীকরণে চলকের সকল মানের জন্য বামপক্ষ এবং ডানপক্ষ সমান হয়। খেয়াল করো তাহলে এখানে চলক হলো এ, এই চলক এ, তা এর যে কোনো কোণের জন্য বামপক্ষ এবং ডানপক্ষ সমান হবে। তার মানে এটা মানে বিষয়টা, তুমি যদি এর মানে এখানে 10 ডিগ্রি বসাও, এখানেও 10, এখানেও 10, এখানেও 10 বসাবা, তাহলে বামপক্ষ ডানপক্ষ কি হবে? সমান হয়ে যাবে। মানে যে কোনো মানের জন্য, কোণের যে কোনো মানের জন্য সব কয়টা পাশ সমান হবে। সেটা এটা মধ্যপক্ষ হোক, বামপক্ষ হোক, ডানপক্ষ হোক, সবগুলোই সমান হবে। তুমি বসিয়ে দেখতে পারো, যেহেতু সকল মানের জন্য সত্য হয়, তাই এই জন্য এটাকে অভেদ বলছে। আর আমরা জানতাম যে অভেদের চিহ্ন সাধারণত 3টা এরকম দাগ দিয়ে দেখানো হয়, কিন্তু 3টা না দিয়ে 2টা দিলেও অভেদ চলে, সমস্যা না। অভেদের ক্ষেত্রে তুমি যে কোনো দাগই ব্যবহার করতে পারবা, 3টাও ব্যবহার করতে পারবা, 2টাও ব্যবহার করতে পারবা, এটা সমস্যা না। চলো এখন এইটা নিয়ে, এটা না বুঝলেও তোমার সমস্যা নাই, তুমি শুধু এগুলো প্রমাণ করতে পারলেই হয়েছে। তাহলে চলো আমরা শুরু করি। প্রথম প্রশ্নটা খেয়াল করো, ক নাম্বার, খুবই সহজ। দেখো বাম পক্ষে ট্যান এবং কট দেওয়া আর ডান পাশে সেক এবং কসেক দেওয়া। দেখো আমি তোমাদের যখন সাধারণ গণিতের 9.1 করাই তখন আমি বারবার একটা কথা বলেছিলাম, দেখো তুমি যখন বুঝতে পারবে না যে এটা থেকে এটা সরাসরি কিভাবে গেলে হবে, যেমন সরাসরি এটা দেখে বোঝা যাচ্ছে না এখানে কিভাবে যেতে হবে, সেক্ষেত্রে তুমি সবাইকে সাইন কজে নিয়ে চলে যাবা। তাহলে আমি যদি সবাইকে সাইন কজে নিতে চাই, লেফট হ্যান্ড সাইডটা তুলবা। আমি লেফট হ্যান্ড সাইড তুলতেছি না, এটা মনে করো লেফট হ্যান্ড সাইড আমি তুলেছি। এবার ট্যান আছে না, ট্যানকেও সাইন কজে নিব, কট কেও সাইন কজে নিব। এখন বলো ট্যান সমান কি? ট্যান মানে হলো সাইন বাই কজ। আর ট্যান আর কট পরস্পরের কি ছিল? বিপরীত, গুণাত্মক বিপরীত, উল্টাই দিলে হয়ে যায়। তাহলে কট হবে হলো কজ বাই সাইন। আমার বিশ্বাস এই সূত্রগুলো সব তোমাদের জানা আছে, আর যাদের জানা নাই তারা অবশ্যই অবশ্যই আমার সাথে সাথে প্রয়োজনে মুখস্থ করে ফেলো যে ট্যান সাইন বাই কজ। আর ট্যান জানা থাকলে কট একেবারেই সোজা, এটা যা হবে এটা তার উল্টা হবে। এখন দেখো এভাবে যদি থাকে দুইটা ভগ্নাংশ, তা তোমার এই যতদিন পর্যন্ত এই ভগ্নাংশের যোগ বিয়োগ শিখছো, আমাকে একটা দিনও দেখাইতে পারবে না তোমরা এটা লসাগু না করে রয়েছো। কোথাও যদি এমন থাকে 1/2 + 1/3, তো এটা আমরা সব সময়ের জন্যই লসাগু করি। লসাগু ছাড়া কখনোই দেখবা যে এটা আমরা শেষ করি না, এরকম থাকলেই লসাগু করি, তাই এখানে আমরা লসাগু করব। তাহলে কজ এবং সাইনের লসাগু হবে সাইন ইন্টু কজ, এটা লিখলেই হয়। সাইন আগে লিখবা না কজ আগে লিখবা এটা তোমার ইচ্ছা, গুণ আকারে কোনটা আগে কোনটা পরে এটা কোনো ব্যাপার না। এখন দেখো লসাগুকে হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ করতে হয়। তাহলে লসাগুকে যদি এটা দিয়ে ভাগ দিই কস কস কেটে যাবে, থাকবে শুধু সাইন। সাইনের সাথে সাইন গুণ করলে সাইন এর হোল স্কোয়ার হয়। আর আমরা শিখেছিলাম যে কোণের উপরে স্কোয়ার দিলে কোণের মান পরিবর্তন হয়ে যায়, এই জন্য স্কোয়ারটা এখানে দিতে হয়। আর এই যে চিহ্নটা যা আছে এখানে বসে যাবে, এটাকে আবার এটা দিয়ে ভাগ দিলে সাইন সাইন কাটা থাকবে হলো কজ, কজের সাথে কজে গুণ করলে হবে কজ স্কোয়ারে। এখন বলো এটা তো সেই জনপ্রিয় সূত্র সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার, যেহেতু কোণ দুইটাই একই, তাহলে সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ারকে আমরা কি লিখতে পারি? 1। তাহলে নিচে থাকলো সাইন এ ইন্টু কজ এ। এইবার দেখো এবার আমার চেনা চেনা লাগতেছে, সেক আর কসেক পরস্পর গুণ আকারে আছে, তাহলে 1/sin আমি একবার লিখি, ইন্টু দিয়ে 1/cos একবার লিখি। তাহলে কি হলো দেখো 1/sin মানে হলো কসেক আর 1/cos মানে হলো সেক। তাহলে এটাকে তুমি যদি চাও এটার মতো সাজিয়ে লিখবা, এটা তোমার ইচ্ছা, না সাজালেও চলবে। তাহলে এটা আমরা বলতে পারি এটা হলো রাইট হ্যান্ড সাইড। তাহলে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড মিলে গেল। এটা খুবই সহজ অঙ্ক, 2 মার্কের জন্য এই অঙ্কগুলো আসতে পারে। পরেরটা দেখো,
এই দুইটা অঙ্ক একই রকম, একটা আমি করিয়ে দিব, আরেকটা কিন্তু তোমাদেরকে করতে দিব। এই অঙ্কটা তো হুবহু প্রায় মনে হয় খুব সম্ভবত উপরে প্লাস ছিল নিচে মাইনাস ছিল, সাধারণ গণিতের মধ্যে ছিল। তা আমি একটা করিয়ে দিব, বাকিটা তোমরা করবা। দেখো এখানে তিনটা সাইড আছে, বাম পক্ষ, মধ্যপক্ষ আর ডান পক্ষ। তুমি এখানে বাম পক্ষ, মধ্যপক্ষ, ডান পক্ষ কিছুই লেখা লাগে না। তুমি এটা নিয়ে কাজ শুরু করবে, একবার যা মান পাবা সেটা যদি এটার সাথে মিলে যায়, আবার এটা নিয়ে শুরু করবা, এটাকে যদি আবার এটার সাথে মিলিয়ে দিতে পারি তাহলে আমরা বলতে পারবো এটা এটা সমান। এই কাজই করব। তাহলে প্রথমে আমরা খ নাম্বারটা করতেছি। দেখো লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করি। লেফট হ্যান্ড সাইড উল্লেখ করবো না, দেখো এটাকে আমি লেফট হ্যান্ড সাইড উল্লেখ করতেছি না, যা আছে সেটা তুললাম। 1 প্লাস কস থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস কস থিটা। রুটটা একটু লম্বা করে দিবা যেন দুইটার উপরেই যায়, লব এবং হর দুইটার উপরেই। এখন একটা জিনিস ভালো করে খেয়াল করো, এই যে এখানে কোনো রুট আছে, আমি তো এটা থেকে এটাই যাব। তাহলে রুট উঠানোর জন্য যেহেতু এটা একটা রাশি, তাহলে বর্গ করার কোনো সুযোগ নেই, আমি বর্গ করতে পারবো না। কিন্তু যেহেতু একটা রাশি, রাশিটা আবার ভগ্নাংশ, তো ভগ্নাংশের লব এবং হরকে আমি একই জিনিস দিয়ে গুণ করতে পারি না। আমি এমন ভাবে এমন কিছু দিয়ে গুণ করব যেন উপরে একটা হোল স্কোয়ার আছে, নিচেও একটা হোল স্কোয়ার আসে। সেক্ষেত্রে স্কোয়ার আর রুট কাটাকাটি হয়ে আমরা রুট মুক্ত হতে পারবো। আর সব সময়ের জন্য কি করতে হয় জানো? তুমি মনে রাখবে যে হরে যেটা আছে না, হরের যে অনুবন্ধী রাশি সেটা দিয়ে লব হরকে গুণ করবো। সোজা কথা, হরে যদি a প্লাস বি টাইপের কিছু থাকে তাহলে আমরা লব হরকে a মাইনাস বি দ্বারা গুণ করবো। যদি এটা থাকে তাহলে এটা দ্বারা গুণ করবো। অথবা তুমি মনে রাখতে পারো যে লব দিয়ে লব হরকে গুণ করলে হয়ে যায়। এটা তুমি যে কোনো একভাবে মনে রাখো। এটা করি কি কারণে? যেন রুটটা উঠে, রুট উঠানোর পর বাকিটা আমরা মিলাতে পারবো খুব সহজে। রুট থাকতে তো আর মিলাতে পারবো না। তাহলে আমাকে বলো তো লবের মধ্যে আছে কি? এখানে লবের মধ্যে আছে রুট ওভার 1 প্লাস কস থিটা, আর হরের মধ্যে রুট ওভার 1 মাইনাস কস থিটা। তাহলে আমি লব হরকে গুণ করবো হলো, আমি আলাদা করে দিই প্রয়োজনে, না একটাই রুট দিয়ে যাও। তো উপরে যা আছে লিখে ফেলি। তাহলে লবকে আমরা 1 প্লাস কস থিটা দ্বারা গুণ করব, হরকেও আমরা 1 প্লাস কস থিটা দ্বারা গুণ করব, 1 প্লাস কস থিটা। খেয়াল করো, সাইড নোট যদি দিতে চাও তাহলে অবশ্যই অবশ্যই দেবা যে লব এবং হরকে রুট ওভার 1 প্লাস কস থিটা দ্বারা গুণ করে। খেয়াল করো, তুমি যদি বলো যে শুধু 1 প্লাস কস থিটা দ্বারা গুণ করে, তাহলে তোমার অঙ্ক কাটা। কারণ দেখো, আমি যদি শুধু 1 প্লাস কস থিটা দ্বারা গুণ করতাম তাহলে রুটের মধ্যে সেটা ঢুকতে পারতো না। যেহেতু রুটের মধ্যে ঢুকিয়েছি তাহলে অবশ্যই রুট সহ আমি গুণ করছি, এটা তোমার মাথায় রাখতে হবে। এখন দেখো, তাহলে উপরে কিন্তু হোল স্কোয়ার চলে এসেছে। উপরে হোল স্কোয়ার আসতেছে না, 1 প্লাস কস থিটা হোল স্কোয়ার। আর নিচে দেখো a মাইনাস বি ইন্টু এ প্লাস বি, এটা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। এখন দেখো a স্কোয়ার 1 এর স্কোয়ার দিয়ে কোনো লাভ আছে? তুমি দিতে চাইলে দাও, সমস্যা নেই, দিতে চাইলে দাও। দেখো রুট কিন্তু লবেও আছে হরেও আছে। আমি যদি রুট লব এবং হরকে আলাদা আলাদা করে দিয়ে দিই তাহলে উপরে থাকবে শুধু 1 প্লাস কস থিটা, কারণ স্কোয়ার রুট কেটে যাবে। আর নিচে দেখো রুটটা রয়ে যাবে, কিন্তু 1 মাইনাস কস স্কোয়ার মানে কি? সাইন স্কোয়ার না? এটাকে সাইন স্কোয়ার থিটা লেখা যায়। তাহলে আমি পাইলাম উপরে হলো 1 প্লাস কস থিটা আর নিচে হলো শুধুমাত্র সাইন থিটা। এবার 1 এর নিচে সাইন একবার এবং কজের নিচে সাইন একবার যদি আমি দিয়ে দিই, আমরা জানি লবের মধ্যে যদি একাধিক পদ থাকে তাহলে প্রত্যেকটা পদের নিচে হরকে আলাদা আলাদা করে লেখা যায়। তাহলে 1 প্লাস সাইন থিটা প্লাস 1 বাই সাইন থিটা প্লাস কস থিটা বাই সাইন থিটা। বলো 1 বাই সাইন থিটা মানে কি? কসেক থিটা, কসেক থিটা। আর এটা হলো কট থিটা। এটাই খেয়াল করো, এটাই কিন্তু মাঝখানেরটা। তা আমি যেমন বাম পক্ষ থেকে এটা আসতে পেরেছি, ডান পক্ষ থেকে এটা আসতে পারবো, একই পদ্ধতিতে, একই পদ্ধতিতে আমি এটা করব। তাহলে এখন আমি এটা এটা নিয়ে শুরু করবো। আমি কোনো বাম পক্ষ ডান পক্ষ কিন্তু লিখতেছি না, আমি সরাসরি এই জিনিসটা লিখে এটা থেকে এটার মান বের করছি। তো এখানেও আমি উপরে আছে কি সেক থিটা প্লাস 1 ডিভাইডেড বাই সেক থিটা মাইনাস 1। এখন বলো লব হরকে কি দিয়ে গুণ করব? হরের অনুবন্ধী রাশি, তাহলে সেক প্লাস 1 দিয়ে গুণ করব। এবার একটা লাইন কম করব, লবের মধ্যে এটার মাঝখানে চিহ্ন পরিবর্তন করে গুণ করলে একই জিনিস দুইটা হয়ে যাবে। তার মানে সেক থিটা প্লাস 1 এর হোল স্কোয়ার হয়ে যাবে এখানে। আর হরের মধ্যে এটার সাথে আমি যদি মাইনাস গুণ করি, মাইনাসের সাথে যদি প্লাস গুণ করি, সেক থিটা মাইনাস 1 ইন্টু সেক থিটা প্লাস 1। তো এখানে হোল স্কোয়ারের সূত্র হয়েছে না? দেখো, সরি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হয়েছে না? তাহলে আমরা উপরে পাচ্ছি হলো সেক থিটা প্লাস 1 আর নিচে পাচ্ছি হলো, একটু ভালো করে খেয়াল করে, একটা লাইন কম করব, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি। তার মানে কি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার না? বি স্কোয়ার মানে কি? 1 এর স্কোয়ার। আর সেক স্কোয়ার থিটা মাইনাস 1 মানে কি? টেন স্কোয়ার না? আমরা কিন্তু মুখস্থ করেছিলাম সেক স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার সমান 1। তাহলে সেক স্কোয়ার মাইনাস 1 সমান টেন স্কোয়ার হবে না? তা আমি নিচেরটার মধ্যে
একবারে ট্যান স্কোয়ার বসিয়ে দেবো। আচ্ছা, নিচের রুট রয়ে গেছে কিন্তু উপরের স্কোয়ার রুট কাটা গেল, নিচের রুটটা রয়ে যাবে। তাহলে যাও একটা লাইন বেশি করি তোমাদের বোঝানোর সুবিধার্থে। তাহলে এইখানে নিচে পাচ্ছি হলো ট্যান স্কোয়ার, আর উপরে যা ছিল তাই। এখন বলো, নিচে ট্যান স্কোয়ার না, এখন হয়ে গেছে স্কোয়ার রুট কেটে শুধু ট্যান। তাহলে আমি সেকেন্ড নিচে একবার ট্যান লিখবো, সেকেন্ড নিচে একবার ট্যান লিখবো। দেখো, এটার নিচে এটা একবার, এটার নিচে এটা একবার, প্লাস ওয়ানের নিচে একবার ট্যান লিখবো। এবার খেয়াল করো তো, এটা 1/10 মানে কট, এটা মিলছে, কিন্তু এটা মিলে নাই। যখনই দেখবা যে মিলে নাই, মানে আমি বুঝতেছি না এটা থেকে কিভাবে ওখানে যেতে হবে, তখনই তুমি সাইন কজে নিয়ে যাবা। এটা তোমার মাথার মধ্যে ভালো করে ঢুকায় রাখো। যে কোনো ত্রিকোণমিতিতে যখনই বুঝতে পারবা না যে এখান থেকে এখানে কিভাবে যাব, তখনই তোমার একটাই উপায়, সাইন কজে নিয়ে যাবা, দেখবা যে বাকিটা কিভাবে মিলে যায়। তাহলে sec কে আমি লিখতে পারি হলো 1/cos, 1/cos। আর tan কে লিখতে পারি sin বাই cos, sin থিটা বাই cos থিটা। আর এটা তো cot থিটা হয়ে গেছে, tan আর cot উল্টা না, তাহলে 1/10 মানে হলো cot। এবার আমি যদি এটাকে উল্টে লিখি, দেখো নিচেরটা গুণাকারে যদি লিখি, তখন এই cos আর cos কেটে যাবে। চিন্তা করো, উপরেরটা যেভাবে আছে ওইটা রয়ে গেছে, আর এটা হচ্ছে উল্টে গেল, মানে cos উপরে sin নিচে, তখন উপরে cos নিচের cos কেটে যাবে, থাকবে হলো 1/sin। একটা লাইন আমি কম করলাম। এবার বলো 1/sin মানে কি? cosec প্লাস cot। একটু ভালো করে লক্ষ্য করো, আমি এটা থেকেও এটা পেয়ে গেলাম, এটা থেকেও এটা পেয়ে গেলাম। এখন তুমি কি করবা? এই লাইনটা হুবহু তুলবা, যা আছে তুলে পাশে লিখে দিবা প্রমাণিত। এখানে তোমার বাম পক্ষ ডান পক্ষ কিছুই লেখা লাগে না। আমি এটার থেকেও এটার মান পেয়েছি, এটা থেকেও একই মান পেয়েছি, তাহলে আমি বলতেই পারি এটা এটা আর এটা সমান, প্রমাণিত। এখানে বাম পক্ষ ডান পক্ষ কিচ্ছু লেখা লাগবে না। অনেকে আবার বলে এমএইচএস মিডিল হ্যান্ড সাইড, মিডিল হ্যান্ড হয় কি না, এটা অনেকে কনফিউশন হয়, এই জন্য এটা দরকার নেই। আমার বিশ্বাস এটা তোমরা খুব সহজেই পারবে। উপর নিচে 1 প্লাস সাইন দিয়ে গুণ করলে, সরি 1 মাইনাস সাইন দিয়ে গুণ করলে হয়ে যাবে। তোমাদের একটা জিনিস আমি ক্লিয়ার করে দেখো, তুমি যে কোনোটাতে গুণ করলে হয়, কিন্তু নিচে যেটা আছে এটার বিপরীত চিহ্ন দিয়ে গুণ করলে এটা অনেক সহজ হয়ে যায় অঙ্কটা। তাছাড়া তুমি যেটা দিয়ে গুণ করো সেটা দিয়েই হবে। এটা আমি ইচ্ছা করলে এই হরে যা আছে এটা দিয়েও যদি গুণ করি তাও হবে, কিন্তু এর চেয়ে 2-3 লাইন বেশি হয়ে যাবে অঙ্কটা। এই জন্য আমরা ওইভাবে করি না, আর ওখানে ঝামেলা আছে একটু। পরেরটা দেখো, একটু খেয়াল করো, ঘ নাম্বারটা। এটা লেফট হ্যান্ড সাইড মনে করো আমি তুলছি, এখানে সেক আর এখানে সব ট্যান, কোনো সমস্যা নেই। লেফট হ্যান্ড সাইড, ভুলে লেফট হ্যান্ড সাইড লিখে ফেললাম, যাই হোক, লিখছি তো লিখছি, আর মুছবো না। একটু ভালো করে লক্ষ্য করো, আমি চাই সবাই ট্যান হোক। দেখো আসি সেকে, আমি চাই সবাই ট্যান হোক। এখন বলো তো, সেক স্কোয়ারের সাথে ট্যানের সম্পর্ক না, সেক স্কোয়ারের সাথে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান হলো 1 ছিল। তাহলে আমি লিখতে পারি না সেক স্কোয়ার থিটা সমান হলো 1 প্লাস ট্যান স্কোয়ার। এটাই যদি হয়, তাহলে তো আমি সেক স্কোয়ার বানাতে পারলে খুব সহজেই সবাইকে টেনে নিয়ে যেতে পারবো, কোনো সমস্যা নেই। এই দুইটার মধ্যে থেকে আমি সেক স্কোয়ার কমন নিয়ে নেই। সেক স্কোয়ার যদি কমন নেই, এখানে 4টা থেকে 2টা গেলে এটাকে এটা দিয়ে ভাগ দিলে স্কোয়ার থাকবে এখনো, আর এখান থেকে এটা দিয়ে ভাগ দিলে এটা থাকবে শুধুমাত্র -1। এবার একটু লক্ষ্য করো, সেক স্কোয়ার মানে কি? 1 প্লাস ট্যান স্কোয়ার, 1 প্লাস ট্যান স্কোয়ার। এটা ব্র্যাকেট দিতে হবে, অবশ্যই ব্র্যাকেট দিতে হবে। একটা জিনিস মাথার মধ্যে ঢুকায় রাখো, এই যে ছোটখাটো বিষয়গুলো, এটার জন্য অনেকে নাম্বার পায় না। এখানে দেখো, একটা মাত্র রাশি পদ ছিল এই রাশিটার মধ্যে, এটা পুরাটাই কিন্তু এটার সাথে গুণ ছিল। এটার পরিবর্তে আমি যত পদই লিখি না কেন, এখানে 100টা পদ থাকলে আমাকে নিশ্চিত করতে হবে 100টা পদ যেন এটার সাথে গুণ আকারে থাকে। যদি একটা কম গুণ আকারে থাকে তাহলে তোমার অঙ্ক হবে না। মানে এটা যেহেতু সবার সাথেই গুণ ছিল, তাহলে এটার পরিবর্তে যা বসবে সেটাও পুরাটা এটার সাথে গুণ থাকতেই হবে। কিন্তু আমি যদি এখানে ব্র্যাকেট না দিই, তাহলে শুধু ট্যান স্কোয়ার এটার সাথে গুণ থাকবে, 1 থাকবে না, অঙ্ক আমার হবে না, 0 দিয়ে দিবে কেটে। এবার দেখো সেক স্কোয়ার মাইনাস 1 কি? ট্যান স্কোয়ার। সূত্র তুমি দেখো, সেক স্কোয়ার থিটা মাইনাস 1 মানে কিন্তু ট্যান স্কোয়ার থিটা, সূত্র কিন্তু এটা আমি কিন্তু মাত্র মুছে দিচ্ছি যেটা লিখেছিলাম। সেক স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার সমান 1, তাহলে ট্যান স্কোয়ারকে ডানে 1 কে বামে পাঠাইলে সেক স্কোয়ার মাইনাস 1 সমান ট্যান স্কোয়ার হয়ে যাবে না? এখন আমি এই ট্যান স্কোয়ার দিয়ে দুটাকে গুণ করে দিই। 1 এর সাথে ট্যান স্কোয়ার গুণ হলে হবে ট্যান স্কোয়ার, ট্যান স্কোয়ারের সাথে ট্যান স্কোয়ার গুণ হলে হবে হচ্ছে ট্যান 4। এটা খুবই সহজ ম্যাথ ছিল, 2 মার্কের জন্য আসার সম্ভাবনা অনেক, এজন্য ভালোভাবে প্র্যাকটিস করবা। এটা হলো তোমার রাইট হ্যান্ড সাইড, প্রমাণিত। আমি আশা করব তোমরা বুঝতে পারছো। পরেরটা দেখো, একটু ভালো করে দেখো, অঙ্কটা বাম পাশটা অনেক বড় কিন্তু ডান পাশে 1। আচ্ছা বলো, এটা থেকে আমি যদি 1 বানাতে চাই, 1 কিভাবে হতে পারে? দেখো, যোগ বিয়োগ করে কাটাকাটি করে শুধু এক অবশিষ্ট থাকতে পারে, অথবা লব হর কাটাকাটি হয়ে 1 হতে পারে, অথবা কোনো না কোনো সূত্র হয়ে 1 হতে পারে, sin স্কয়ার প্লাস cos স্কয়ার সমান 1। তো
এখানে দেখো একটার সাথে আর একটা গুণাকারে, তিনটা জিনিস পরস্পর গুণাকারে আছে, তাহলে এটা নিশ্চিত লব আর হর কাটাকাটি হয়ে 1 হবে। এখন তুমি বলো এটা কি করলে 1 হবে, এটা কি আদৌ বোঝা যাচ্ছে? কোনোভাবে কিন্তু বোঝা যাচ্ছে না এটা কি কি করলে 1 হবে। কেউ যদি বলো যে এটা বোঝা যাচ্ছে, তাহলে সে হয় মুখস্থ করছে, না হলে আগে কয়েকবার করছে, এই জন্য সে জানে যে কি করলে এটা 1 হবে। কিন্তু আমি মনে করো আমিও নতুন, আমি এটা এইভাবে চিন্তা করতেছি, আমি আসলে বুঝতেছি না কি করলে 1 হবে। তো আমি কি বলেছি, যখন এইরকম চিন্তা ভাবনা তোমার আসবে যে আমি বুঝতেছি না কি করলে 1 হবে, তখন কি করবা, সবাইকে সাইন কজে নিয়ে যাবা, তাহলেই দেখবা যে অঙ্ক হয়ে যাবে। আমার কথা মতো অঙ্ক করো, দেখবা মিলে যাবে। তাহলে আমি সবাইকে সাইন কজে নিয়ে যাবো, এখানে যা আছে সবাইকে সাইন কজে নিয়ে যাবো। লেফট হ্যান্ড সাইড তুলবা, লেফট হ্যান্ড সাইড তোলার পর এবার সবাইকে সাইন কজে নাও। বলো সেক কার উল্টা, কজের উল্টা, তাহলে 1/cos। আর এটা তো কজে আছে, আমি তো সবাইকে সাইন কজেই নিতে চাচ্ছি, যে কজে আছে তাকে আর নিয়ে কি লাভ, সে তো আছে। এই কসেককে লেখা যাবে 1/sin থিটা, 1/sin থিটা। আর এটা তো সাইনেই আছে। আর tan কে লেখা যাবে sin/cos, আর cos কে লেখা যাবে, cot কে লেখা যাবে হলো cos/sin, cos/sin। এবার দেখো প্রত্যেকটা ব্র্যাকেটের মধ্যে আলাদা আলাদা লসাগু করি, কারণ এটা সবাই গুণাকারে, সব তো একসাথে আমরা লসাগু করতে পারবো না। তা এটাকে আমি যদি লসাগু করি, এখানে লসাগু হবে হলো cos থিটা, কারণ এর নিচে কিছু নাই, মানে একটা এক আছে। তা লসাগুকে হর দিয়ে ভাগ, লব দিয়ে গুণ, তাহলে cos cos কেটে গেলে 1 হবে, শুধু 1 থাকে। cos কে 1 দিয়ে ভাগ দিলে cos ই থাকে, cos এর সাথে cos গুণ করলে হবে মাইনাস cos স্কয়ার থিটা। এই 1 তোমরা দিবা না, এই 1 অনেক বাজে দেখাচ্ছে। এটা গেল। এবার এটা দেখো লসাগু হবে sin থিটা, তাহলে এখানে 1 ই থাকবে, মাইনাস sin sin গুণ করলে হয়ে যাবে sin স্কয়ার থিটা। আর এখানে লসাগু করলে হবে হলো sin cos বা cos sin যাই বলো না কেন, এই দুইটাই আসবে গুণাকারে। এটাকে এটা দিয়ে ভাগ দিলে cos cos কেটে গেলে sin থাকে, sin এর সাথে sin গুণ করলে হয় sin স্কয়ার থিটা। আর cos এই sin sin কেটে গেলে cos থাকবে, cos cos গুণ করলে হয় cos স্কয়ার থিটা। এবার দেখো 1 মাইনাস cos স্কয়ার মানে কি, sin স্কয়ার, sin স্কয়ার থিটা, আর নিচে আছে cos থিটা ইনটু, এখানে আর ব্র্যাকেট লাগবে না, উপরে একটা পদ হয়ে গেছে। তো বলো 1 মাইনাস sin স্কয়ার মানে কি, cos স্কয়ার। দেখো এই সূত্রগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা বারবার ব্যবহৃত হয়। আমি তোমাদের বলেছিলাম দেখো sin স্কয়ার প্লাস cos স্কয়ার সমান হলো 1, এটার প্রমাণও আমি দেখাইছিলাম কেন হয়। এখন দেখো যে কোনো একটা দরকার হলে আরেকটাকে ডানে পাঠাইলেই পাওয়া যায়, যেমন 1 মাইনাস cos স্কয়ার মানে হলো sin স্কয়ার, আবার 1 মাইনাস sin স্কয়ার মানে হলো cos স্কয়ার। এবার sin স্কয়ার প্লাস cos স্কয়ার মানে হলো 1, আর নিচে আছে হলো sin থিটা ইনটু cos থিটা। এবার দেখো এটা কিন্তু গুণাকারে, সবাই সবাই কিন্তু গুণাকারে, তা লবগুলো সব গুণ হয়ে লবে থাকবে sin স্কয়ার থিটা ইনটু cos স্কয়ার থিটা, আর হরগুলো সব গুণ হয়ে হরে থাকবে। দেখো cos দুইটা, sin ও দুইটা, তাহলে sin স্কয়ার ইনটু এখানেও আসবে হলো cos স্কয়ার। এখন বলো পুরাটাই তো কেটে যাবে, কেটে গেলে কি হবে 1, এটা রাইট হ্যান্ড সাইড। দেখো অঙ্ক যত বড় ছিল উত্তর কিন্তু এতটাও জটিল না। তুমি যদি বুঝতে পারো, আমি তোমাকে যে কথা বললাম, তুমি যখন বুঝতেই পারতেছো না এটা কি করলে 1 হবে, সাইন কজে নাও, অঙ্ক অর্ধেক হয়ে যাবে। পরে বাকিটা কিছু দূর আগাইলে বাকিটা তুমি বুঝতে পারবা কি করতে হবে। এটা আমি আশা করবো বুঝতে পারছো। পরটা দেখো, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই চ্যাপ্টারের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ অঙ্ক হলো এটা, এবং এই অঙ্কের অনেকগুলো রূপ আছে। আমি তোমাদের বলবো, আমি অঙ্কটা সমাধান করানোর পর এরকম আর কতগুলো অঙ্ক হতে পারে, সবগুলো অঙ্ক এখানে লিখে দিব। তুমি বইয়ের মধ্যে এই অঙ্কের পাশে দেখবা অনেক সাদা জায়গা আছে, সুন্দর করে এখানে অঙ্কগুলো তুলে রাখবা, মানে তুমি যেন বুঝতে পারো এই অঙ্কের পরিবর্তিত রূপ কি কি হতে পারে। এটা শুধু এখানেই না, এটা সাধারণ গণিতের মধ্যেও আসে। একটু ভালো করে লক্ষ্য করো, এটা একটু ব্যতিক্রমী অঙ্ক। দেখবা যে অঙ্কগুলো একটু ব্যতিক্রমী হয় সেগুলো পরীক্ষায় বেশি আসে। তুমি নর্মাল আগের অঙ্কগুলোর মতো এটা হয় না, কিছুটা ব্যতিক্রম থাকে, যার কারণেই বেশি আসে। একটু ভালো করে লক্ষ্য করো তো, আমরা একটু বোঝার চেষ্টা করি। এখান থেকে যদি আমি এখানে যেতে চাই, তা প্রথম কথা হলো আমার হরকে এখান থেকে দূর করতে হবে। হর যদি এখানে থাকে তাহলে আমি জিন্দেগিতেও এটার সাথে মিলাইতে পারবো না, কারণ এটার হর তো নাই, হরের মধ্যে 1 আছে। তো এটা হর থাকতে কি কোনোদিনও মিলবে? তাহলে এটা নিশ্চিত এই হর অবশ্যই অবশ্যই কোনো না কোনো উপায়ে কেটে যাবে। কিভাবে কাটবে তুমি বলো? এই হরটা তখনই কাটবে যখন এই ট্যান এবং সেকের সাথে এইরকম একটা জিনিস কমন থাকবে, তখন এটার সাথে আমরা কাটাকাটি করে দিতে পারবো আর কি। তাহলে আমার উদ্দেশ্য এখন কিভাবে এটার থেকে লবের মধ্যে এটা বানানো যায় এবং তার সাথে এটা গুণাকারে আনা যায়। আর যেহেতু এটা কেটেই দিব, তাহলে এটাকে আর বৃদ্ধি করে কোনো লাভ নাই, এটা যা আছে অল্প স্বল্পই থাক, এটাকে আর আমি ভাঙাবোই না, যেভাবে আছে থাক। লেফট হ্যান্ড সাইড মনে করো আমি তুলছি,
তা হরকে আমি হাতি দিব না, হর যেভাবে আছে এইভাবেই থাকবে। এটাকে আমি কোনো না কোনো উপায়ে কাটার চেষ্টা করব। দেখো তুমি এখানে ভাবতে পারো তাহলে সাইন কোজে নিলে ওটা হয়ে যাবে, সাইন কোজে নিলে হবে, কিন্তু এটা সাইন কোজে নিয়ে অনেক পরিশ্রম করে তোমার ওখানে যেতে হবে, তুমি মিলাতে পারবে না। এর থেকে সরাসরি আমি যেহেতু ট্যান এবং সেক, এখানেও ট্যান সেক এখানেও ট্যান সেক, ট্যান সেকে থাকতেই মিলবে, এটা 100% শিওর। যদি অন্য অনুপাত থাকতো তখন আমি তোমাকে বলতাম সাইন কোজে নিয়ে যাও, কিন্তু যেহেতু অনুপাত এখানেও যা আছে ওখানেও তাই আছে, এমনি মিলে যাবে এটা। তাহলে আমি এক কাজ করি, আমার ট্যান থিটা প্লাস সেক থিটা দরকার, ট্যান থিটা প্লাস সেক থিটা দরকার, ডান পাশে আছে, এটা থাকে ভাবে। এই যে ওয়ানটা আছে না, এই যে -1, ওয়ানকে কি কোনোভাবে আমি আবার সেক এবং ট্যানে নিয়ে আসতে পারি কিনা? দেখো সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা, এটা করা যায়? অবশ্যই যাবে, কারণ সেক স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার কি 1। এবার দেখো এটা a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র হয়ে গেছে, হর যা আছে থাকবে। এখন হরের মধ্যে মনে করো এখানে আছে হলো ট্যান প্লাস সেক, তার সাথে -1 মাইনাস দিয়ে গুণ আছে হলো a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, এটা ভাঙাইলে a প্লাস b ইন্টু a মাইনাস b, a মাইনাস b। দেখো এটা a এটা b, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b। এবার খেয়াল করো তো এইটা কমন কিনা, এই পার্টটা কমন কিনা, দুই জায়গা এইটুকুর মধ্যেও এটা আছে, এটার মধ্যেও এটা আছে, তাহলে আমি এটা কমন নিতে পারি না? দেখো এখন আমি যদি উপর থেকে ট্যান থিটা প্লাস সেক থিটা কমন নেই তাহলে কি দাঁড়ায়, ট্যান থিটা প্লাস সেক থিটা। খেয়াল করে একটু ভালো করে, আমি এই পুরাটা থেকে পুরাটাই কমন নিয়ে নিলে এখানে কি থাকবে, 1 থাকবে, লিখলাম 1, এই মাইনাস এটা চলে গেল, দেখো এটা এটা কেটে যাবে, কারণ আমি যখন কমন নিচ্ছি এটাকে এটা দিয়ে ভাগ দিতে হবে, তখন এটা ক্যান্সেল হয়ে যাবে, এটা থাকবে না, কাটাকাটি হয়ে যাবে, তখন মাইনাস এটা থাকবে, মাইনাস এটা, আর মাইনাস এটা মানে কি, এটা চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, মাইনাস সেক থিটা প্লাস ট্যান থিটা হবে। দেখো যারা বুঝতে পারো নাই তাদের আমি বলি, নিচে যা আছে আগে লিখে নিলাম ট্যান। একটু লক্ষ্য করো, যদি কখনো এমন থাকে এক্স মাইনাস এক্স এ, তখন কি করে আমরা এক্স কমন নিতে পারি না এখান থেকে? হ্যাঁ পারি, এক্স কমন নিলে কি হবে, এক্স দিয়ে এটাকে ভাগ করে যা হবে বসাবো, এই মাইনাস এক্স দিয়ে এটাকে ভাগ করে যা হবে সেটা বসাবো, এই তো। তুমি দেখো এই এক্স এর দায়িত্ব পালন করতেছে কে, ট্যান থিটা প্লাস সেক থিটা, আর এর দায়িত্ব পালন করতেছে হলো সেক থিটা মাইনাস ট্যান থিটা। তাহলে কি আমি বলতে পারি না যে এইটার এটা যখন আমি কমন নিয়ে নিলাম তখন এটা থেকে এটাকে এটা দিয়ে ভাগ দিলে 1 থাকে বসাইলাম, আবার ওইটা দিয়ে এটাকে ভাগ দিলে এটা কেটে যাবে, মাইনাস এটা থাকে, যেহেতু মাইনাস এটা থাকার কথা তাহলে মাইনাসটা আমি দুটোর সাথে গুণ করে দিছি, গুণ করলে এটা চলে আসলো। এখন তুমি দেখো এই হর আর এটা মিলে গেছে, এটা কেটে যাবে। অনেকেই ভুল বুঝতে পারো, দেখো এখানেও +1, এখানেও +1, এখানে প্লাস ট্যান থিটা, এখানেও প্লাস ট্যান থিটা, এখানে মাইনাস সেক থিটা, এখানে মাইনাস সেক থিটা। আমি যদি একটু সাজায় লিখি, এটাকে এটার মধ্যে স্থান পরিবর্তন করে দিই তাহলে এটার সাথে পুরোপুরি মিলে যাবে। এটা তুমি করলেও হবে, না করলেও হবে, এভাবে কাটতে পারো। তা দেখো আমার মিলে গেছে ডান পাশ, ডান পাশ কিন্তু মিলে গেছে, ডান পাশ কি হলো ট্যান থিটা প্লাস সেক থিটা, এটাই রাইট হ্যান্ড সাইড। কিন্তু সব সময় তো হুবহু পরীক্ষায় আসবে না, এটা চেঞ্জ করে দিতে পারে। এখন প্রথম পরিবর্তনটা কি হতে পারে আমি দেখাই, দেখো এই যে ডান পক্ষে ট্যান থিটা প্লাস সেক থিটা আছে না, এই ট্যান থিটা প্লাস সেক থিটা না থেকে এটাকে আরো একটু এগিয়ে দিতে পারে, সেটা হলো ট্যানকে সাইন কজে নিলে কি হয়, সাইন বাই কজ, সাইন বাই কজ, আর সেককে লেখা যায় 1 বাই কজ, পরে লসাগু করলে পাবো হলো কস থিটা নিচে, উপরে হবে সাইন থিটা প্লাস 1। মানে দেখো ডান পাশে এটা থাকতে পারে, আমি বক্স করে দিব, যেটা যেটা ডান পাশে থাকতে পারে সেগুলোকে বক্স করতেছি, ওই বক্সের জায়গা ওটা না থেকে এটাও থাকতে পারে। আরো মজার বিষয় হলো হুবহু এটা না থেকে এটাও থাকতে পারে, একটু ভালো করে খেয়াল করো, এই যে কস থিটা না নিচে, আমি লব হরকে কস দিয়ে গুণ করি, তাহলে লব হরকে যদি কস দিয়ে গুণ করি তাহলে কি হচ্ছে কস থিটা ইন্টু সাইন থিটা প্লাস 1, আর নিচে কস ছিল আর একটা কজ হয়ে যাবে, তখন কি হয়ে যাবে, এটা কজ স্কোয়ার থিটা হবে। এবার আমি যদি এটাকে লিখি 1 মাইনাস সাইন স্কোয়ার, কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই। আর উপরে আছে হলো কস থিটা ইন্টু 1 প্লাস সাইন থিটা, একটু ঘুরিয়ে লিখলাম। এখন তোমরা একটু বিবেকটা খাটাও, একটা লাইন আমি এখানে কম করতেছি। এই যে দেখো এটা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, এটাকে ভাঙাইলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি পাওয়া যাবে। এই প্লাসটা কেটে যে শুধু 1 মাইনাস সাইন থিটা নিচে থাকবে, তার মানে এই জিনিসটা হবে হলো উপরে কস থিটা নিচে 1 মাইনাস সাইন থিটা। এটা পরীক্ষায় আসে হলো সবচেয়ে জটিল যখন দেয় তখন এটা দেয়। ম্যাক্সিমাম স্টুডেন্ট কি করে, আমি এই এত বছরের অভিজ্ঞতা আমি যেটা পেয়েছি, আমি যদি বাম পাশে এটা দেই ডান পাশে এটা দেই, ওরা এই পর্যন্ত আসতে পারে, আসার পর বলে স্যার আপনার প্রশ্নে ভুল।
কারণ কি দেখেন, আপনি উপরে কজ দিচ্ছেন, নিচে 1 মাইনাস সাইন। দেখেন আমরা সাইন কজে আসছি, কিন্তু উপরে সাইন নিচে কজ, আপনারটা ভুল। কিন্তু আসলে কি প্রশ্নে ভুল? আজকে একটা জিনিস মাথার মধ্যে ঢুকে রাখো, দেখো মনে হচ্ছে না এটার এটা উল্টা একটা আর একটা, মনে হচ্ছে না নিচের কজ উপরে চলে গেছে আর উপরের 1 প্লাস সাইন নিচে গেছে, কিন্তু মাঝখানে মাইনাস চলে আসছে। তা সব সময়ের জন্য এই ঘটনাই ঘটে। যদি কখনো এমন থাকে, যদি এটা উল্টা মনে হয়, তাহলে তুমি নিশ্চিত থাকো এইভাবে করে এটা আনা যায়। এইখান থেকে এটা যে আনতে গেলে কি করতে হবে, এটা খুব সহজে বোঝা যায়। আমি এটাও তোমাকে বলে দিই, দেখো এখানে নিচে কজ আছে আর ওখানে উপরে কি আছে, কজ আছে। মানে এটা থেকে তুমি যখন ওখানে যাবা, তো বোঝাই যাচ্ছে আমার উপরে একটা কজ আনতে গেলে উপর নিচে কজ দ্বিগুণ করতে হবে। অথবা তুমি দেখতেছো এখানে নিচে কি আছে, 1 মাইনাস সাইন থিটা। তো এখান থেকে যদি আমি ওখানে যেতে চাই, তাহলে লব হরকে 1 মাইনাস সাইন থিটা দিয়ে গুণ করতে হবে। তুমি গুণ করো, দেখো লব হরকে 1 মাইনাস সাইন থিটা দ্বারা গুণ করো, দেখবা যে অঙ্ক মিলে যাবে। কারণ উপরে 1 মাইনাস সাইন থিটার এর সাথে গুণ হলে সাইন থিটা প্লাস 1 আর ওই যে 1 মাইনাস সাইন থিটা মিলে হয়ে যাবে 1 মাইনাস সাইন স্কোয়ার। তখন ওটাকে কজ স্কোয়ার লেখা যাবে, পরে নিচের কজ আর উপরে একটা কজ কেটে উপরে একটা কজ রয়ে যাবে শুধু। তাহলে তুমি যদি একটু বিবেক বুদ্ধি খাটাও, ভালো করে তাকাও, তাহলে মিলানো সম্ভব। আর এগুলো কিন্তু বারবার আসে, তুমি টেস্ট পেপার খুলবা, গাইড খুলবা, এই অঙ্ক যে কতবার পাবা, সাধারণ গণিতের 9.1, উচ্চতর গণিতের এই 8.2। এটা হলো তোমার এই পাশ কি কি হতে পারে, মানে ডান পাশ কি কি হতে পারে। দেখো ডান পাশ এটা থাকতে পারে, ডান পাশে এটা থাকতে পারে, ডান পাশে এটা থাকতে পারে। আর আরেকটা বিষয় আমি তোমাকে বলে দেই, সেটা হলো এই সকল ট্যান এবং সেক এটা কট এবং কসেক দ্বারা রিপ্লেস হতে পারে। দেখো প্রশ্নটা এমন থাকতে পারে, কট থিটা প্লাস কসেক থিটা ডিভাইডেড বাই কট থিটা মাইনাস কসেক থিটা, আর বাকি সব এক। আর এখানেও কট থিটা প্লাস কসেক থিটা। আর এখানে এটা পরিবর্তন হলে এখানেও কিছুটা পরিবর্তন তখন ঘটবে, সাইন কজে আসবে, কিন্তু এখানে এই রূপটা চেঞ্জ হবে কিছুটা। তাহলে কট গেল। আর আরেকটা হতে পারে পরিবর্তন, সেটা হলো এই লেফট হ্যান্ড সাইডে কি কি থাকতে পারে। দেখো বাম পক্ষ লেফট হ্যান্ড সাইডে কি কি থাকতে পারে সেটা আমি তোমাকে লিখে দেই। এখানে থাকতে পারে হলো সাইন থিটা মাইনাস কস থিটা প্লাস 1 ডিভাইডেড বাই সাইন থিটা প্লাস কস থিটা মাইনাস 1। এটা ডান পাশে থাকতে পারে, বাম পাশে থাকতে পারে। দেখো বাম পাশে এটা না থেকে বাম পাশে এটাও থাকতে পারে। একটু লক্ষ্য করে ভালো করে, এটা থাকলে আমরা কি করব, মনে করো ডান পাশে বাম পাশে এটা আছে, ডান পাশে এটা আছে, তখন নিশ্চয়ই তোমার চিন্তা হবে যে আচ্ছা আমি সাইন থেকে সাইনে যাব, খুব সহজেই যেতে পারবো। কিন্তু এটা কিন্তু তোমার একটু ঝামেলা পাকাইতে পারো, করা যায়, যায় না এমন না। আমি চাচ্ছি তোমাদের এই অঙ্ক যেভাবে আসুক না কেন একই পদ্ধতিতে করবা তোমরা। তখন তুমি কি করবা, কষ্ট করে তুমি অঙ্কটা দেখলেই চিনতে পারবা। এই যে দেখো প্লাস আর এখানে প্লাস 1 মাইনাস 1 থাকে, দেখলেই চেনা যাবে। এটা একমাত্র ব্যতিক্রমী অঙ্ক, দেখবে যে এটা দেখলেই তুমি বুঝতে পারবা এটা এই অঙ্ক। সেক্ষেত্রে তুমি কি করবা, তুমি মনে রাখবা যে এই অঙ্ক আসলে আমি ট্যান সেক অথবা কট কসেকে নিয়ে যাব। আমি বললাম না এটা দুইভাবে আসতে পারে। এখানে কট থিটা প্লাস কসেক থিটা মাইনাস 1 থাকতে পারে, আর কট থিটা মাইনাস কসেক থিটা প্লাস 1 এটাও থাকতে পারে। এখন এটা যেভাবে করেছি না এখানে, এটাও একইভাবে করতে হয়, কোনো পার্থক্য নেই। 1 কে কসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ারে ভাঙাবো, যেহেতু এখানে কট কসেক। তা তুমি কিভাবে বুঝলে এটাকে আমি ট্যান সেকে নিব নাকি কট কসেকে নিব? এটাও খুব সহজ, দেখবা এখানে প্লাস থাকবে দুইটা, দেখবা কমন, এখানে সাইন সাইন প্লাস, এখানেও সাইন প্লাস, এখানেও সাইন প্লাস। তার মানে তুমি মনে রাখবা এটা আমরা ট্যানে নিব। আরো সহজে বলে দিই, দেখো আরো সহজে, সেটা হলো যেটা দুইটাই প্লাস থাকবে এটা দিয়ে লব হরকে ভাগ করা যাবে না। তাহলে সাইন এবং কজ আছে, হয় লব এবং হরকে আমি সাইন দিয়ে ভাগ করব, না হলে লব এবং হরকে আমি কজ দিয়ে ভাগ করব। এখন যদি আমি দেখি যে এখানেও সাইন প্লাস, এখানেও সাইন প্লাস, তাহলে সাইন দিয়ে ভাগ করা যাবে না কোনোভাবে। আবার যদি দেখি যে এখানে দুইটাই কস প্লাস আর সাইন একটা মাইনাস একটা প্লাস, তখন তুমি মনে রাখবা যে তখন তোমাকে কস দিয়ে ভাগ করতে পারবে না, তুমি তখন সাইন দিয়ে ভাগ করবা। তার মানে যেহেতু এটা কমন চিহ্ন, একই চিহ্ন সাইনের, তাহলে সাইন দিয়ে ভাগ করবো না, আমরা ভাগ করবো কি দিয়ে, কস দিয়ে। লবকেও কস দিয়ে ভাগ, হরকেও কস দিয়ে ভাগ। এর মানে কি দেখো, প্রতিটা পদকেই কস দিয়ে ভাগ। আমি যদি লবকে কোনো কিছু দিয়ে ভাগ করি, তার মানে লবের প্রত্যেকটা পদকে ওই জিনিস দিয়ে ভাগ করবো। বলো সাইনের নিচে একটা কস যাবে, যেহেতু কস দিয়ে ভাগ করতেছি, সাইন বাই কস মানে কি ট্যান, মাইনাস কস বাই কস মানে কি 1, প্লাস 1 বাই কস, 1 এর নিচেও কস যাবে, তো 1 বাই কস মানে হলো সেক ডিভাইডেড বাই। আবার দেখো এটাকে কস দিয়ে ভাগ দিলে সাইনের নিচে একটা কস আছে, এর মানে হলো ট্যান, কজের নিচে একটা কস আছে, কাটাকাটি করলে হবে 1, আর 1 এর নিচে একটা কস আছে, তার মানে হয়ে যাবে মাইনাস সেক। এবার একটু লক্ষ্য করো, দেখো এই ম্যাথটা এটাই, এটার কোনো পরিবর্তন নাই, শুধু একটু সাজাই লিখো, এটা এটার মধ্যে পরিবর্তন করো, দেখো একই। তো এইগুলো যতই পরিবর্তন করুক ঘুরে ফিরে একই।
আমি আশা করবো তোমরা এটা বুঝতে পারছো, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ ছিল। বলছে যে cosec এর মান a বাই বি হলে এখানে a b থেকে বড়, আবার b 0 থেকে বড়, মানে a b দুইটাই পজিটিভ এবং সেটা a আর b এর মধ্যে a হলো বড়। এটা কেন বলছে এটা বোঝা যাবে হলো এখানে দেখলে। দেখো এই যে যেটা আমাকে প্রমাণ করতে দিয়েছে, দেখো যদি কখনো এমন হয় যে তোমার a যদি ছোট হয়ে যায় b থেকে, দেখো তাহলে এটা ছোট হবে এটা বড় হবে, আর রুটের মধ্যে তখন কি আসবে, ঋণাত্মক আসবে। এজন্য এটা কিন্তু গ্রহণযোগ্য হবে না। আর কেন এটা 0 হবে না সেটাও তুমি বুঝতে পারবা, 0 থেকে ছোট হবে না কারণ এখানে b আছে না, এই b এর উপরে একটা রুট আসে। এজন্য এই রুটটা যেহেতু নেগেটিভ সংখ্যার রুট আমরা বের করতে পারি না, এটা অবাস্তব হয়ে যায়। এজন্য এটা বলে দিছে যে এটা এর থেকে বড়। এখন তুমি দেখো, তুমি যদি এটা কিছু না বুঝো তাতেও কোনো সমস্যা নেই, তোমার এই অঙ্ক করতে কোনো সমস্যা হবে না। আমি অঙ্ক করার পর বাকিটা তোমাকে বুঝিয়ে দেবো, তুমি তখন ক্লিয়ার হবে। এখন আমরা অঙ্ক নিয়ে চিন্তা করি। দেখো cosec a এর মান দেওয়া আছে, আমার tan a এর মান বের করতে হবে। তাহলে আমি এক কাজ করতে পারি, এটা বুঝাই যাচ্ছে, এটা দেখলেই বোঝা যায় যে কি করতে হবে। এখানে a b আছে আর এখানে a স্কয়ার b স্কয়ার আছে, তা বোঝা যাচ্ছে এটা কোনো না কোনো ভাবে বর্গ করতে হবে। আর বর্গ করলে এটাকে আবার tan এ নিতে হবে, tan a cosec থেকে tan a। এখন দেখো তো আমরা যে সূত্রগুলো শিখেছিলাম ওখানে cosec থেকে tan a না, cosec স্কয়ার থাকলে cot স্কয়ারে যাওয়া যায়, আর cot আর tan পরস্পরের উল্টা। cot স্কয়ার থাকলে 1/tan স্কয়ার যে কোনো সময় লেখা যায়। তাহলে আমি এক কাজ করি, বর্গ করে cosec কে cot এ নিব, cot থেকে tan এ নিলে আমরা অঙ্ক মিলে যাবে, আমাদের অঙ্ক হয়ে যাবে। তাহলে দেওয়া আছে cosec a সমান হলো a বাই b। দেখো আমি বর্গ করে দিই, উভয় পক্ষকে বর্গ করবো, এক পাশে তো আর বর্গ করা যায় না। তাহলে cosec স্কয়ার a সমান হলো a স্কয়ার বাই b স্কয়ার। এখানে সাইড নোট দিয়ে দিও যে বর্গ করেছি। এখন বলো cosec স্কয়ার থেকে যদি আমি কটে যেতে চাই, কি ছিল cosec স্কয়ার মাইনাস cot স্কয়ার সমান 1। আমার বিশ্বাস তোমরা সূত্র মুখস্থ করছো। cosec স্কয়ার মাইনাস cot স্কয়ার যদি 1 হয় তাহলে cosec স্কয়ার সমান হবে হচ্ছে 1 প্লাস cot স্কয়ার। যা আমি cot স্কয়ার আগে লিখে ফেলছি না, তাহলে cot স্কয়ার প্লাস 1 লিখলাম, একই কথা। 1 প্লাস cot স্কয়ার আর cot স্কয়ার প্লাস 1 একই কথা। তাহলে এটা হলো সূত্র, যদি ভুল বসাও তাহলে অঙ্ক কখনোই মিলবে না। এবার দেখো আমার শুধু tan দরকার, তাহলে cot কে বামে রাখবো, 1 কে আমি ডানে পাঠাই দেবো, তাহলে a স্কয়ার বাই b স্কয়ার মাইনাস 1। এখন দেখো cot স্কয়ারই থাক আপাতত, এটাকে লসাগু করতে হয়, এমন থাকলে সবসময় লসাগু করতে হয়। একটা ভগ্নাংশ একটা পূর্ণ সংখ্যা, এই পুরাটাকে একটা ভগ্নাংশে রূপান্তর করবো, তার জন্য লসাগু করবো, লসাগু হলো b স্কয়ার। b স্কয়ারকে b স্কয়ার দিয়ে ভাগ দিলে হয় 1, 1 এর সাথে a স্কয়ার গুণ করলে হবে a স্কয়ার, আর এই মাইনাস এর নিচে কিছু নাই মানে 1 আছে, 1 কে b স্কয়ার দিয়ে ভাগ দিলে b স্কয়ারই থাকে, b স্কয়ারের সাথে 1 গুণ করলে b স্কয়ার। এইবার দেখো cot স্কয়ারকে আমি যদি tan স্কয়ার লিখে দেই তাহলে কি হয়, cot আর tan কি ছিল উল্টা। দেখো cot যদি cos বাই sin হয়, tan ছিল sin বাই cos। cot যদি a বাই b হয়, cos তোমার tan হবে b বাই a, মানে উল্টে যাবে শুধু। মানে cot আছে তুমি tan লিখছো, কোনো সমস্যা নেই, শুধু ডান পাশটা উল্টাই দাও, আর কোনো কিছুই দরকার নেই। এটা সূত্র। এবার আমার তো tan স্কয়ার লাগবে না, আমার দরকার শুধু tan, আমার শুধু tan লাগে। এখন বলো স্কয়ার যদি আমরা তুলতে চাই তাহলে অবশ্যই এই পাশে প্লাস মাইনাস রুট ওভার দিতে হবে। এখন প্লাস মাইনাস রুট ওভার যখন দিব তখন দেখো কি ঘটে, এখানে রুট কিন্তু দুইটার উপরই, লবে হরে দুইটার। এখন বি স্কয়ারকে রুট করলে কি আসবে, শুধু বি। আর যেহেতু প্লাস মাইনাস ছিল সামনে, এই প্লাস মাইনাসটা আমরা লবের সাথে রাখি সবসময়। আর এটা দেখো যোগ বিয়োগ আছে, যোগ বিয়োগ থাকলে কি হয়, স্কয়ার রুট কাটা যায় না, মাঝখানে যেহেতু মাইনাস চিহ্ন তাহলে এই রুটটা এই a স্কয়ার মাইনাস b স্কয়ারের উপরেই রয়ে যাবে। তো এটা আমাকে প্রমাণ করতে বলছে tan এর সমান এটা, তাহলে এটা প্রমাণিত, তোমরা লিখে দিও। আমার বিশ্বাস তোমরা বুঝতে পারছো। একটু খেয়াল করো, এই যে এখানে দেখো b যদি 0 থেকে ছোট হতো, এই যে 0 এর বড় বলছে না, b যদি 0 থেকে ছোট হতো তাহলে সমস্যাটা হতো কি, এই b এর মান দেখো তখন নেগেটিভ আসতো এখানে। তার মানে কি দাঁড়ালো এখানে, এখানে রুটের ভিতর থেকে নেগেটিভ তো আর আসতে পারে না। এই প্লাস মাইনাস সামনে ছিল, বিটা নেগেটিভ হতে পারবে না যেহেতু বি রুটের মধ্য থেকে আসছে এখানে। এই জন্য এখানে এই শর্তগুলো বলছে। এটা না বুঝলেও চলে, অঙ্ক করতে সমস্যা হয় না, কিন্তু তুমি যদি একদম ক্লিয়ার ধারণা রাখতে চাও তাহলে ওগুলো বুঝতে হয়। আমার বিশ্বাস তোমরা বুঝতে পারছো। পরেরটা দেখো, দেখো তো এই অঙ্কটা চেনা চেনা লাগে কিনা। এটা সাধারণ গণিতের 9.1 খুব সম্ভবত 21 নম্বরে ছিল এই অঙ্কটা। হয়তোবা এখানে প্লাস মাইনাসের কিছু পরিবর্তন থাকতে পারে, আর ওখানে এ ছিল খুব সম্ভবত, এখানে থিটা আছে। এই অঙ্কটা দুই ভাবেই আসে, এটা থেকে এটা প্রমাণ করতে দেয়, আবার এটা থেকেও এটা প্রমাণ করতে দেয়। তা আমি এটা থেকে এটা প্রমাণ করি, যেটা দেওয়া আছে আর কি। দেওয়া আছে cos থিটা মাইনাস সাইন থিটা সমান √2 সাইন থিটা। দেখো এটা দেওয়া আছে, আমি এখানে যেতে চাই। এই অঙ্কটা দেখলেই বোঝা যায় কি করতে হবে। এটার অনেকগুলো পদ্ধতি আছে, তার মধ্যে দুইটা আছে সব থেকে সহজ ছোট, ওই দুইটা পদ্ধতি আমি শিখিয়ে দেই, তোমাদেরও শিখিয়ে দেবো। দেখো
এখানে আমি এখান থেকে এখানে যেতে চাই, এখান থেকে এখানে। দেখো এখানে √2 আছে কজের সাথে, আর এখানে √2 আছে সাইনের সাথে। তাহলে এটা আমি যদি এখান থেকে এখানে যেতে চাই, তাহলে এই কজের সাথে √2 লাগবে, না হলে অঙ্ক কখনোই মিলবে? মিলবে না। তাহলে আমি কজের সাথে যদি √2 আনতে চাই, তাহলে আমার কি করার আছে? উভয় পক্ষকে √2 দ্বারা গুণ করার আছে। তাহলে আমি এক কাজ করি, উভয় পক্ষকে √2 দ্বারা গুণ করে দিই। তা আমি যদি উভয় পক্ষকে √2 দিয়ে গুণ করি, তাহলে প্রত্যেকটা পদের সাথে √2 গুণ হবে। দেখো √2 cos θ মাইনাস √2 sin θ ইজ ইকুয়াল টু √2 ইন্টু √2 sin θ, মানে সবগুলো পদের সাথে √2 গুণ হবে। তুমি অবশ্যই সাইড নোট দিয়ে দেবা যে উভয় পক্ষকে √2 দ্বারা গুণ, বলে দিও উভয় পক্ষকে √2 দ্বারা গুণ। এবার দেখো এখানে আসতেছে √2 cos θ। একটু ভালো করে লক্ষ্য করো, আমার উদ্দেশ্য তো এখানে যাও, সরি এখানে যাও। তাই √2 এর সাথে তো cos নিয়ে আসলাম অনেক কষ্টে, কিন্তু এখানে তো আবার ঝামেলা √2 sin এর সাথে চলে আসছে। আর এখানে তো √2 গুণ করলে শুধু 2 হয়ে যাবে। তাই এই √2 sin এখান থেকে সরাতে হবে, সাইনের সাথে √2 সরাতে হবে, অথবা √2 sin কে সরাতে হবে। তো দেখো তো আমাকে যেটা দিয়ে দিয়েছিল, এই যে যেটা দেওয়া আছে, এটার মান কি cos θ মাইনাস sin θ না? তাহলে আমি এই √2 sin θ এর জায়গা, √2 sin θ এর জায়গায় এই জিনিসটা বসাতে পারবো। তাহলে মাইনাস মাইনাসে রয়ে গেল এখানে। আর আমি আগেও বলছি, এখনো বলতেছি, মাইনাস যেহেতু এই পুরাটার সাথে গুণ ছিল, এটার পরিবর্তে আমি যা বসাবো সবার সাথে মাইনাস গুণ থাকা লাগবে। মানে এই যে cos মাইনাস sin অবশ্যই ব্র্যাকেটে দিতে হবে। ব্র্যাকেটে দিবা না মানে তোমার অঙ্ক হবে না। এবার √2 গুণ করলে কত হলো? 2। দেখো √2 আর √2 গুণ করলে কি হয়? √2 এর স্কয়ার, √2 এর স্কয়ার মানে কি 2, তাহলে 2 sin θ। আর এখানে অবশ্যই সাইড নোট দিবা, যেহেতু এই √2 sin θ সমান হলো cos θ মাইনাস sin θ। এটা কিন্তু দিয়ে দিবা, না হলে কিন্তু নাম্বার কেটে নেবে। এইবার দেখো আমি যদি ব্র্যাকেটটা তুলতে চাই, ব্র্যাকেট তুলতে চাইলে অবশ্যই মাইনাস দিয়ে দুটাকে গুণ করে নিতে হবে। তাহলে মাইনাস cos θ প্লাস sin θ সমান হলো 2 sin θ। এবার আমি ওটার মতো করে সাজিয়ে নেই। √2 cos এক পাশে ছিল, বাকি সবাই অন্য পাশে, তাহলে √2 cos বামে রাখি, পরে বাকিদেরকে সবাই ডানে নিয়ে যাই। তাহলে 2 sin θ ডানে ছিল অলরেডি এটা, আর এই দুইটা ডানে গেলে এটা হয়ে যাবে প্লাস, আর এটা হয়ে যাবে হলো মাইনাস। এখন বলো দুইটা সাইন থেকে একটা সাইন চলে গেলে কয়টা সাইন থাকে? দুইটা সাইন থেকে একটা সাইন চলে গেলে একটা সাইন থাকে, আর এই প্লাস cos θ। এটাকে যদি আমি ঘুরিয়ে লিখি, এটাকে বামে এটাকে ডানে লিখি, তাহলে আমার প্রমাণটা হয়ে যাচ্ছে একদম হুবহু যা আছে। তুমি চাইলে লিখে দেই, তাহলে cos θ প্লাস sin θ সমান হলো √2 cos θ। √2 cos θ, এটা প্রমাণিত বা দেখাতে বলেছে। এখন আরেকটা পদ্ধতিতে এটা করা যায়, সেটা হলো একটু লক্ষ্য করো ভালো করে, এখানে একটু বিবেক বুদ্ধি কাজে লাগাও, তাহলে বুঝতে পারবা সহজে। এখানে দেখো সাইন আছে দুই জায়গা, দেখো সাইন কয় জায়গা আছে? দুই জায়গা। আর যেটা প্রমাণ করতে বলেছে তার মধ্যে সাইন আছে হলো একটা জায়গা। তো দুইটা সাইনকে একটা সাইনে রূপান্তর করা যায় খুব সহজে। কিভাবে? সাইন যে দুটি পদের মধ্যে আছে, সেই পদ দুইটাকে আমরা এক পাশে নিয়ে সাইন কমন নিয়ে নেব, তাহলে তো হয়ে যায়। তাহলে ওই যে cos θ মাইনাস sin θ সমান হলো √2 sin θ, এটা আছে না? এই সাইন দুইটাকে এক পাশে নিয়ে আমরা সাইনটা কমন নিয়ে নেব। তাহলে √2 sin θ এটাই পাশে গেলে হবে প্লাস sin θ। এবার আমি দুইটা থেকে sin θ কমন নিলে থাকবে হলো √2 প্লাস 1, পাশে থাকবে sin θ। এখানে অবশ্যই সহগগুলা বামে রাখবা, কারণ থিটা এর সাথে কিন্তু সাইন গুণাকারে না। এখন এই জিনিসটা যদি ওই পাশে থাকে, তাহলে মনে হতে পারে এটার সাথে সাইন গুণাকারে না। এই ঝামেলায় যেন না পড়ো, তার জন্য কি করতে হয়? এটা বামে রাখা উচিত। যেহেতু এটার সাথে এটা গুণ, তাহলে বামে থাকলে 100% নিশ্চিত থাকবে সবাই যেটা গুণ। কিন্তু ডানে থাকলে অনেকে কনফিউজড হতে পারে এটা কোন হিসাবে আছে কিনা। এই জন্য অবশ্যই এইভাবে কমন নিলাম, সাইন কমন নিলাম, সাইনটা বামে না রেখে ডান পাশে রাখছি আর কি। দেখো সাইন কমন নিলে এখানে √2, এখানে থাকবে 1। এবার দেখো তো সাইনটা একা, সাইনকে একা বানাতে গেলে দেখো √2 প্লাস 1 আছে, এর অনুবন্ধী রাশি দিয়ে উভয় পাশে যদি আমি গুণ করি, অনুবন্ধী মানে কি ছিল? এখানে এই যে পুরা প্লাসটার জায়গায় শুধু মাইনাস দিব, আর কোনো পরিবর্তন নাই। তাহলে উভয় পক্ষকে √2 মাইনাস 1 দ্বারা আমি গুণ করব। বাম পক্ষকেও গুণ করব, ডান পক্ষকেও গুণ করব, √2 মাইনাস 1 দ্বারা গুণ করব, আর যা আছে সব ঠিক থাকবে। এই যে এখানে কি হলো দেখো তো, a মাইনাস b ইন্টু a প্লাস b। আমি আর করাবো না, আমি এখানে শেষ করে দেবো। দেখো a মাইনাস b ইন্টু a মাইনাস b, a প্লাস b, তার মানে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। এই জিনিসটার মানে হলো এটা 2, এটা 1, 2 বিয়োগ 1 কত হবে? 1 হবে। তার মানে এই পুরাটা আসলে 1। এটা 1 ইন্টু সাইন θ, দিলেও কিছু না, না দিলেও কিছু না।
তার মানে এবার যদি কজ দিয়ে দুটাকে গুণ করে দেয়, দেখো √2 কজ মাইনাস কজ, আর এখানে শুধু সাইন, পরে একটু সাজাই লিখলে এটার সাথে মিলে যাবে। এটাই ছিল সবচেয়ে দুইটা সহজ উপায়। এর থেকে সহজ উপায় আর আমার জানা নেই, এর চেয়ে উপায় জানা আছে আরো, কিন্তু এর থেকে সহজ কোনোটাই না। তো এই দুইটার মধ্যে যেটা তোমার ভালো লাগে সেভাবে তুমি করতে পারবে, এটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। এখন চলো পরটা দেখি, একটু খেয়াল করো। এখানে tan থিটা দেওয়া আছে x/y, আর আমাকে x sin থিটা প্লাস y cos থিটা আর x sin থিটা মাইনাস y cos থিটা এর মান বের করতে বলছে। এটাকে আমি যদি দেখো দুইভাবে করা যায়, এটাও দুইভাবে করা যায়, এটা সরাসরি যোজন বিয়োজন করে করা যায়। দেখো মনে হচ্ছে না লব যোগ হর বাই লব বিয়োগ হর, তা যোজন বিয়োজন করেও করাবো, অন্য আরেকটা পদ্ধতিও দেখাবো তোমাকে। তাহলে আগে দেওয়া আছে কি tan থিটা, আমি দেওয়া আছে লিখলাম না, tan থিটা সমান হলো x/y। এখন বলো তো আমি যদি এটাকে সাইন কজে না নেই তাহলে কি এটা মিলবে? আমি যদি হুবহু এটাকে এটার সাথে মিলাতে চাই অবশ্যই সাইন কজে নিতে হবে। তাহলে tan কে আমি লিখতে পারি সাইন বাই কজ সমান হলো x/y। এবার দেখো তো আমি যদি সরাসরি এটাকে এটার সাথে মিলাতে চাই, সাইনের সাথে x লাগবে, কজের সাথে y লাগবে, তাহলে আমি x/y দ্বারা উভয় পক্ষকে গুণ করি। তাহলে x sin থিটা ডিভাইডেড বাই y cos থিটা, আর ডান পাশে x এর সাথে x গুণ করলে হয় x স্কয়ার, y এর সাথে y গুণ করলে হয় y স্কয়ার। আমি উভয় পক্ষকে x/y দ্বারা গুণ করেছি। এবার দেখো তো লব এটা হর এটা, লব যোগ হর বাই লব বিয়োগ হর, তার মানে যোজন বিয়োজন করছে না? যোজন বিয়োজন কি ছিল? লব যোগ হর ডিভাইডেড বাই লব বিয়োগ হর। বাম পাশে যা করেছি ডান পাশে একই কাজ করতে হয়, যোজন বিয়োজন শুধু এক পক্ষে হয় না, দুই পক্ষ লাগে। তাহলে এটাও লব যোগ হর ডিভাইডেড বাই লব বিয়োগ হর। তাহলে দেখো এটার মানে আমার কাছে জানতে চেয়েছে, হ্যাঁ এটার মানে এটা, আনসার মিলে গেছে। এখন কথা হলো যদি এই যে লব যোগ হর বাই লব বিয়োগ হর এই ফরম্যাটে না থেকে এখানে অন্য কিছু থাকে, যে এটা মিল না থাকে, তখন কি করবা? তখন এই পদ্ধতিতে তোমাকে করতে হবে। দেখো যে পদ্ধতি আমি দেখাই, দেখো আমি এখানে কি করেছি, এই ধরনের অঙ্ক দুইভাবে করা যায়। প্রথম পদ্ধতি হলো এটাকে সরাসরি এটার সাথে মিলিয়ে দাও, অথবা এটাকে এমন ভাবে তৈরি করো যেন এই মানটা বসানো যায়। তা আমি দেওয়া আছে দিয়েই করিয়েছি একবার, এবার আমি প্রদত্ত রাশি দিয়ে করাবো, যেটা প্রদত্ত রাশি দেওয়া আছে, প্রদত্ত রাশি আর দেওয়া আছে তো অবশ্যই তুলবা। এখানে আছে কি x sin থিটা প্লাস y cos থিটা, y cos থিটা ডিভাইডেড বাই x sin থিটা মাইনাস y cos থিটা। এখন কি আমাকে বলতে পারবে আমি যদি এটার মান বসাতে চাই আমার কিসের মান জানা থাকতে হবে? tan এর মান। এখন তুমি বলো আমি এটাকে tan বানাতে চাই, সাইনকে tan বানাতে গেলে কি দিয়ে ভাগ করতে হবে? cos দিয়ে ভাগ করতে হবে। যেহেতু এটা একটা রাশি, যেটা একটা ভগ্নাংশ হিসাবে আছে, তাহলে লব এবং হরকে আমি একই জিনিস দিয়ে ভাগ করতে পারি। তাহলে লব এবং হরকে আমি cos দিয়ে ভাগ করব। তার মানে প্রতিটা পদকেই cos দিয়ে ভাগ করতে হবে। বলো এটাকে cos দিয়ে ভাগ দিলে sin বাই cos কি হবে? tan হয়ে যাবে। তাহলে x tan থিটা প্লাস এটা নিচে cos দিয়ে ভাগ দিলে cos cos কেটে শুধু y, এটার নিচে আবার cos দিয়ে ভাগ দিলে আসবে x tan থিটা, আবার এটার নিচে যদি আমি cos দিয়ে ভাগ দেই তখন cos cos কেটে থাকবে শুধু y। এবারে যে tan, দেখো tan এর মান আমার জানা, tan এর মান কত? x/y, এটা বসিয়ে দাও। তাহলে x ইনটু x/y প্লাস y ডিভাইডেড বাই x ইনটু x/y মাইনাস y। এবার দেখো এটা গুণ হলে x স্কয়ার বাই y, উপরে লসাগু করবে, একই সাথে লসাগু করে দিই, লসাগু হবে y। তাহলে এটা গুণ করলে x স্কয়ার থাকতেছে, আর এই y এর সাথে গুণ করলে হবে y স্কয়ার, আর নিচে আবার লসাগু দেখো y, এটা x স্কয়ার মাইনাস এটার সাথে গুণ হলে হবে y স্কয়ার। এই y কাটা যাবে, তখন দেখবে এটার সাথে মিলে গেছে। এটা হলো যে কোনোটা, এখানে যদি x y এভাবে মিল না থাকে, লব যোগ হর লব বিয়োগ হর, তখন এই পদ্ধতিতে করা যায়। এজন্য আমি এই পদ্ধতিটা তোমাদেরকে শিখিয়ে দিলাম। যদি হুবহু এরকম না আসে তখন ওই পদ্ধতি তোমাকে করতে হবে, নাহলে কিন্তু মিলবে না, কারণ যোজন বিয়োজন করতে পারবে না। আরেকটা জিনিস তোমাদের বলে দিই, দেখো এই যে উদ্দীপকটা আছে না, এই উদ্দীপকটা যে tan কে আমরা sin বাই cos লিখতে পারি না, sin বাই cos সমান x/y লেখা যায়। এটাকে আড়াআড়ি গুণ করলে কি হয়? x cos, দেখো x cos ইজ ইকুয়াল টু y sin। এবার ওই দুইটাকে বাম পাশে নিয়ে আসলে x cos মাইনাস y sin থিটা সমান হলো 0। এই উদ্দীপক দিয়ে তোমার এটা প্রমাণ করতে দিতে পারে। তুমি এটা দিলে পারো, কিন্তু এটা দিলে অনেকে আছে বিভ্রান্ত হয়ে যাবে, পারবে না। এখন তুমি একটু ভালো করে খেয়াল করবা, তুমি এটা দেখবা, এটা চিনে রাখলে তুমি বুঝবা হয় এটাই দিবে, না হলে এটাকে কিছুটা পরিবর্তন করে দিবে। তো এই পরিবর্তনটাই যে এটা যদি দেয় কোনো সমস্যা নেই, তুমি এটাকে ডানে পাঠিয়ে x/y আকারে প্রকাশ করবে এটার মতো, পরে সাইন কোজে তো চলে যাবে, এটার মতো করে ফেলতে পারবা খুব সহজেই, অথবা ট্যান কোটেও নিতে পারবা তুমি। আমার বিশ্বাস তোমরা এরকম অঙ্ক আসলে তোমরা পারবে। যদি বুঝে থাকো এটা, তাহলে পরেরটা দেখো, 10 নম্বরটা দেখো, এটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক।
এই যে কমন অঙ্ক কিন্তু এটা সাধারণ গণিতের মধ্যেও আসে, উচ্চতর গণিতের মধ্যেও আসে, বারবার আসে এটা পরীক্ষায়। আমাকে ট্যান এবং সেক থিটার মান দিয়ে দিছে এক্স, আমাকে সাইন থিটার মান বের করতে বলছে। এটা দুইভাবে করা যায়। দেখো দুইভাবে বলতে কি অনেকভাবেই করা যায়, কিন্তু দুইটা উপায় আছে যেটা মানুষ সবচেয়ে বেশি ব্যবহার করে। তার মধ্যে একটা হলো এটাকে সাইন কজে নিয়ে যে এটা থেকে সরাসরি ওটা মিলিয়ে দেয়। অথবা তুমি দেখো সেক প্লাস ট্যান যদি এটা হয় তাহলে সেক মাইনাস ট্যান হবে 1/x, উল্টে যায় শুধু 1/x হয়। এটা আমরা জানি সেক স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার 1 হওয়ার কারণে এটার মান যা হয় মাঝখানে প্লাস দিলে মানে সেক মাইনাস ট্যান দিলে 1/x হয় শুধু। তখন আমরা এই দুইটা যোগ করলে দুইটা সেকে চলে যাবে, সেক থেকে আমরা তখন সাইনে যে কোনো উপায়ে নিয়ে যাই। তা আমার হিসাবে প্রথম যেটা বলছি এটাই সহজ। কিভাবে করবো দেখো, এই অঙ্ক দেখলে অঙ্কই তোমাকে চিল্লায় চিল্লায় বলতেছে কি করতে হবে। এখন তুমি যদি অঙ্কের ভাষা না বুঝো তাহলে তুমি অঙ্ক পারবে না। এখন অঙ্ক কি বলতে চাচ্ছে দেখো, তো বলতেছে যে আমি এক্স আছে, আমাকে এক্স স্কোয়ার বানাতে হবে, তার মানে বুঝা যাচ্ছে এটা বর্গ করতে হবে। আর এটা বলতেছে দেখো এ লব বিয়োগ হর বাই লব যোগ হর, মানে এখানে বিয়োজন যোজন করা হয়েছে। দেখো তোমাদের অনেকেই বলে যে যোজন বিয়োজন করা যায় কিন্তু বিয়োজন যোজন করা যায় না, এটা সম্পূর্ণই ভুল কথা। আমাদের বইয়ের মধ্যে যোজন বিয়োজন তোমার বিয়োজন যোজন সরাসরি সূত্র হিসেবে দেওয়া নাই, কিন্তু এটা প্রয়োগ করা যায়। এটা পৃথিবীর বিভিন্ন দেশে প্রয়োগ করে, এটা কোনো সমস্যা না। তুমি সরাসরি বিয়োজন যোজন করতে পারো। বলে যে যোজন বিয়োজন করে উল্টে দিতে হবে, কেন আমি একটা লাইন বেশি করতে যাবো কেন? এটা করা যাবে না? অবশ্যই যাবে। তুমি দেখো তাহলে বুঝাই যাচ্ছে যে এটা বর্গ করতে হবে, আবার এটা বিয়োজন যোজন করতে হবে, তাহলে মিলে যাবে। কিন্তু আমি বর্গ করার আগে এটা মনে করো দেওয়া আছে, আমি তুলেছি, একটু সাইন কজে নিয়ে যাই, তাহলে বর্গ করলে আরো একটু ভালো পরিবেশ থাকবে। এটা যেমন এটাকে সাইন বাই কজ লিখলাম টেনকে, আর সেককে লিখা যায় হলো 1/cos সমান হলো এক্স। এটা লসাগু করে তারপর বর্গ করি, কমে যাক জিনিসটা। তাহলে কস থিটা, যেহেতু হর দুইটাই সেম তাহলে লব যা আছে তাই থাকবে, সাইন থিটা প্লাস 1 থাকবে সমান এক্স। এবার উভয় পাশে বর্গ করি, তাহলে বর্গ করলে উপরে আছে হলো সাইন থিটা প্লাস 1 তার হোল স্কোয়ার। দেখো বর্গ করা মানে কি লব বর্গ হবে হর বর্গ হবে, তা আমি আলাদা করেই বর্গ করলাম একটা হোল স্কোয়ার না দিয়ে। আর ডান পাশে আছে কি এক্স স্কোয়ার, এখানে অবশ্যই সাইড নোট তোমাকে দিতে হবে বর্গ করে। এবার দেখো এখানে শুধু সাইন আছে, এখনো দেখো বলতে চাই এটা শুধু সাইন লাগবে, আমার কজ দরকার নেই, শুধু সাইন দরকার। তাহলে বলো সাইন আছে না আমার পক্ষের লোক, কিন্তু এখানে আছে কি কজ, কজ স্কোয়ার আমার দরকার, ওখানে আমার লাগবে এটা, তাহলে আমি কজ স্কোয়ারকে ভাঙাই দিব, এটা রাখবো না, কজ স্কোয়ারকে কোথায় নেবো সাইনে নিয়ে যাবো, তাহলে 1 - সাইন স্কোয়ার। দেখো তুমি যদি বুঝো তাহলে তাকাইলেই বোঝা যায়, এদিকে ওদিকে বারবার তাকাবে এমনি বোঝা যাচ্ছে কি করতে হবে, কিন্তু অবশ্যই তোমাকে সূত্র জানা থাকতে হবে। এই যে এটা আমি লিখছি 1 - সাইন স্কোয়ার কজ স্কোয়ার সমান, তুমি যদি সূত্র না জানো পারবা, কখনোই পারবে না। তো উপরে আছে, আচ্ছা ওটাকে একটু ঘুরাই লিখি 1 + সাইন থিটা লিখি, যেহেতু এখানে 1 - সাইন আছে এটার হোল স্কোয়ার, আর ডানে এক্স স্কোয়ারই আছে থাক। এবার দেখো এটা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হয়, এখানে 1 এর স্কোয়ার চিন্তা করলে কোনো সমস্যা নেই, এটা 1 এর স্কোয়ার মাইনাস সাইন এর স্কোয়ার, তাহলে 1 + সাইন থিটা ইন্টু 1 - সাইন থিটা, 1 - সাইন থিটা। আর উপরে আছে হলো ওই একই জিনিস দুইবার লিখবো, যেহেতু হোল স্কোয়ার আছে 1 + সাইন থিটা দুইবার হবে, আর ডান পাশে এক্স স্কোয়ারই আছে, তাহলে একটা কেটে যাবে দেখো 1 + সাইন থিটা। তাহলে এখানে দেখো উপরে থাকে 1 + সাইন থিটা, নিচে হলো 1 - সাইন থিটা সমান হলো এক্স স্কোয়ার। এক্স স্কোয়ারের নিচে কিছু নাই মানে একটা 1 আছে। এবার দেখো এক্স স্কোয়ার মাইনাস 1 এক্স স্কোয়ার প্লাস 1, এই লব বিয়োগ হর বাই লব যোগ হর, দেখো লব বিয়োগ হর বাই লব যোগ হর, তাহলে কি করবো বিয়োজন যোজন করবো। এখন তোমার যদি টিচার বলে যে না এটা করা যাবেই না, তখন তুমি এটাকে উল্টাই নাও, উল্টাই নিয়ে তারপর তুমি না উল্টানোর দরকার নেই, এটা যোজন বিয়োজন করে তারপর উল্টাই দিবা, মানে এটা যোজন বিয়োজন করবা তারপর উল্টাই দিবা, তাহলে ওটা হয়ে যাবে। কিন্তু না আমি বিয়োজন যোজন করবো, বিয়োজন যোজনের নিয়ম আমি শিখিয়েছিলাম যে এক লাইন কিভাবে কম করতে হয়। দেখো বিয়োজন যোজন মানে হলো লব বিয়োগ হর, তার মানে লবটা লিখবো সাথে হরটা বিয়োগ করব। বিয়োগ করার মানে হলো এ যা আছে চিহ্ন তার চিহ্ন পাল্টায় দাও, +1 আছে -1 হবে, -1 সাইন মাইনাস সাইন আছে প্লাস সাইন হবে, আর নিচে হলো যোগ, তাহলে লব যোগ হর, তাহলে লব লিখলাম, হর যা আছে তাই থাকবে, যোগ মানে কি হর যা আছে তাই থাকবে। আর ডানে হচ্ছে এই যে লব বিয়োগ হর বাই লব যোগ হর, অবশ্যই অবশ্যই তোমাকে এখানে সাইড নোট দিতে হবে বিয়োজন যোজন করে, বিয়োজন। এবার দেখো তো উপরে 1 1 কেটে যাবে, কেটে দেখানোর দরকার, অনেক টিচার আছে ঝামেলা করে, সাইন থিটা কেটে যাবে, তাহলে উপরে থাকে হলো 2টা সাইন থিটা, উপরে আছে হলো 2টা সাইন থিটা, আর নিচে আছে হলো 1 + 1 2, আর ডান পাশে আছে হলো
আমার যেটা দরকার যে এটা হয়ে গেল এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান। সাইন টু কাটা, তাহলে এই সাইন থিটার মান। এখন দেখো, তোমাকে সরাসরি সাইন থিটা নাও যেতে পারে, এখানে তোমাকে বলতে পারে যে কসেক থিটার মান কত। তখন কি করবে, কসেক সাইন আছে না, সাইনকে ওয়ান বাই কসেক লিখতে পারি, তখন আমরা কসেকের মান পেয়ে যাবো। এটা শুধু বিপরীত উল্টে যাবে। আমার বিশ্বাস তোমরা এটা করতে পারবে, এটার পরিবর্তন হলেও তোমরা করতে পারবে। এখন আমি তোমাকে বলি, দেখো এই প্রশ্নটা কি কি পরিবর্তন হতে পারে। টেন প্লাস সেক আছে না, এই সেম জিনিস এখানে কট প্লাস কসেক দিয়ে আসতে পারে। যদি এখানে কট প্লাস কসেক দেয়, তাহলে হুবহু প্রমাণের জন্য এখানে কস থাকবে খুব সম্ভবত, আমার যতদূর মনে আছে, কারণ এরকম পরিবর্তনই হয়। কিন্তু তুমি নিয়মটা শিখে রাখো, করলে মিলে যাবে, এভাবে করতে থাকবে মিলে যাবে। তখন এখানে হয়তো বা কস থাকবে বা সেক থাকবে। টেন সেক দিলে সাধারণত দেয় কি সাইন কসেক, আর দেখবা কট কসেক দিলে এখানে দিতে পারে কস বা সেক। পদ্ধতি একই, নিয়মের কোনো পার্থক্য নাই, তুমি এটা একটু চেষ্টা করলেই পেরে যাবে। আবার দেখা যাচ্ছে তোমাকে এমনও করতে পারে, এটা এক লাইন আগাই দিছে, এখানে নিয়ে আড়াআড়ি গুণ করে তারপর বলছো এটা প্রমাণ করো। তুমি মাথায় রাখো, অঙ্কগুলোকে চিনে রাখবা, পরীক্ষার হলে প্রশ্ন দেখলেই তুমি ধরতে পারবা যে ও এটা তো এই অঙ্ক, তার মানে কোনো না কোনো উপায় এটার সাথে মিলানো যাবে। আমার বিশ্বাস তোমরা বুঝতে পারছো, পরেরটা দেখো। এখন দেখো যে অঙ্কগুলো আছে এগুলো খুবই সহজ, এগুলো আমি করিয়ে দেবো না। 12 নম্বরের একটা অঙ্ক আমি করিয়ে দেবো না। 13 নম্বরে ঠিক এটার মতো আর একটা অঙ্ক আছে, এইগুলো সবগুলোর থেকে বড় এটা, তাই ওইটা তোমরা বুঝলে এটা নিজেরাই পারবা। এখানে তোমাকে শুধু একটা জিনিস জানতে হবে, সেটা হলো পাই রেডিয়ান সমান হলো 180 ডিগ্রি, এটা আমরা জানি কিন্তু পাই রেডিয়ান মানে 180 ডিগ্রি। আর তার মানে 2 দিয়ে উভয় পাশে ভাগ করলে পাই বাই 2 রেডিয়ান সমান আসবে হলো 90 ডিগ্রি। আর আমি তোমাদের বলেছিলাম যে রেডিয়ানের ক্ষেত্রে একক না দিলেও পাই থাকলে রেডিয়ান হিসাবেই ধরা হয়, তার মানে এটা পাই বাই 6 রেডিয়ান আছে। আর দেখো উভয় পাশে যদি 3 দিয়ে ভাগ করি, তাহলে পাই বাই 3 হবে হলো 180 কে 3 দিয়ে ভাগ দিলে হয় 60, 4 দিয়ে ভাগ দিলে হয় 45, 6 দিয়ে ভাগ দিলে হবে হলো মানে পাই বাই 6 হবে হলো তোমার 30 ডিগ্রি। তার মানে তুমি এখানে ডিগ্রি বসাবে না, তুমি এটাকে চিন্তা করবা, ও এটা মানে হলো 30 ডিগ্রি আছে, সাইন স্কোয়ার 30 ডিগ্রি, তাহলে তুমি কি করবে, সাইন 30 ডিগ্রি এভাবে মান কত, সাইন এভাবে লিখো সাইন পাই বাই 6 হোল স্কোয়ার, আর সাইন 30 ডিগ্রির মান হলো হাফ, তার মানে হাফের স্কোয়ার আসবে এটা, প্লাস কস পাই বাই 4 মানে কস 45 ডিগ্রি, কস 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2, তার মানে এটার উপর স্কোয়ার হবে। 1/√2 কিন্তু তোমার ক্যালকুলেটরে দিলে √2/2 আসবে, কেন আসে সেটাও ব্যাখ্যা করেছিলাম আমি, কারণ লব হরকে √2 দিয়ে গুণ করলে ওটাই পাওয়া যায় আর কি। tan পাই বাই 3 মানে tan 60 ডিগ্রি, tan 60 ডিগ্রির মান হলো √3, এখন √3 এর কি আসবে স্কোয়ার। এভাবে করে সবগুলোর মান বসিয়ে তুমি ক্যালকুলেটরের মধ্যে দিলেই অঙ্ক উত্তর হয়ে যাবে। এই বাকিগুলো সব একই রকম একই রকম। তা আমি যাও একটা অঙ্ক করে দিব, সেটা হলো এটা করে দিব। দেখো এটা কিন্তু অনেক বড়, এটা পারলে তো ওটা পারবে, আমি এটা করে দিই, এটা সরল করতে বলছে। তো এখানে দেখো প্রথম যে ভগ্নাংশটা আছে, এখানে আছে 1 মাইনাস সাইন স্কোয়ার, এখানে তুমি 1 মাইনাস সাইন স্কোয়ারকে কজ স্কোয়ার লিখে একটু কমাই দিতে পারো, কজ স্কোয়ার পাই বাই 6, এখানে যে কোণ থাকবে এখানে সেই কোণ বসবে। আর 1 মাইনাস সাইন স্কোয়ার এটাকে কমানো যাবে না, এটা যা আছে তাই। যাও সাইন পাই বাই 4 এর মান কত, সাইন 45 এর মান 1/√2 না, তোমার কিন্তু √2/2 আসলে যা আসবে ক্যালকুলেটর ওটাই বসাবো, তাতে অঙ্ক হয়ে যাবে। 1/√2 দিলাম, এই গুণ কজ স্কোয়ার প্লাস কজ স্কোয়ার, দুইটাই কজ স্কোয়ার, তাহলে কজ পাই বাই 3 মানে পাই বাই 3 মানে কি 60 ডিগ্রি, কজ 60 ডিগ্রি মান হলো হাফ, তাহলে হাফের স্কোয়ার, প্লাস কজ 30 ডিগ্রি মান √3/2, √3/2 তার স্কোয়ার, যেহেতু হোল স্কোয়ার আছে আর কি। আর কসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার এটা কিন্তু 1, দেখো কসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা এটা কিন্তু 1 সূত্র, 1 বসাই দিলাম, মান বসাবো না, এই ভাগ সাইন ইন্টু ট্যান, সাইন পাই বাই 3 এর মান কত, সাইন 60 ডিগ্রির মান √3/2, ট্যান 30 ডিগ্রি এর মান হলো 1/√3, প্লাস আবার সেক স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার এটাও 1, তো 1 বসিয়ে দিলাম এখানেও। এখন দেখো কস 30 পাই বাই 6 মানে 30, এটার মান কত √3/2, কস 30 ডিগ্রি মান হচ্ছে √3/2, নিচে তাহলে আমরা পাচ্ছি 1 প্লাস 1/2, কারণ 1 কে বর্গ করলে 1ই হয়, √2 কে বর্গ করলে হয় শুধু 2, গুণ এটা আসতেছে 1/4, এটাকে বর্গ করলে হবে 3, আর নিচে 2 কে বর্গ করলে হবে 4, আর নিচে কিন্তু 1 আছে, এই নিচের 1টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, একটু ভালো করে খেয়াল করো। আমি যদি নিচের 1টা না দেই, তাহলে এই গুণের কাজ আগে করব, যোগের কাজ পরে করব, আমরা অঙ্কের উত্তর জীবনে মিলতো না। মনে রাখবা, কোনো ভগ্নাংশ যদি থাকে, ভগ্নাংশের লব এবং হরের কাজ অবশ্যই আগে করে নিতে হয়, না হলে অঙ্ক মিলে না। আর তুমি যদি বলো স্যার আমি 1 দিব না, তাহলে অবশ্যই এটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিবা, তাহলে কি বোঝা যাবে এটার কাজ আমাকে আগে করতে হবে। দুইটার যে কোনো একটা রাস্তা তোমাকে অবলম্বন করতে হবে। এই ভাগ আছে, দাও আমি গুণ দিব, এটা কেটে যায়, তো ভাগ আছে গুণ দিলাম, গুণ দিলে এটা উল্টে যাবে, 2 যাবে উপরে, নিচে 1, নিচের 1 দেওয়া লাগে না, +1। যোগ আগে করা যাবে না, গুণের কাজ আগে না করে যোগ করতে পারবে না, ছোটবেলার বদমাসের মতো।
তাহলে উপরে আসতেছে 3, নিচে 2 কে বর্গ করলে হচ্ছে 4। এটা লসাগু করো 2, 2 কে 2 যোগ 1 গুণ, এটা এক কাজ করে আমরা ব্র্যাকেট দিয়ে দিই। ব্র্যাকেট দিলে লসাগু হবে 4, 1 আর 3 যোগ করলে এটাই, হর যেহেতু সমান তাহলে এটাই থাকবে গুণ 2 প্লাস 1। তাহলে এখানে আসতে 3/4 ইন্টু, এটা 2 যাবে উপরে, 2 আর 1 3 যাবে নিচে, গুণ এখানে 4/4 গুণ 2 যোগ 1। তাহলে 3 3 কাটা, 4 4 কাটা। দেখো এই 2 দুগুণই 4 আর এই 4 কেটে যাবে। তাহলে এটা আসতেছে 1 প্লাস 1 ইকুয়াল টু 2। দেখো আমার হিসাবে ভুল হয়েছে কিনা, এটার ভুল হয়ে যেতে পারে অনেক সময়। আমি তোমাকে শুধু নিয়মটা শেখানোর চেষ্টা করছি, আর যদি ভুল না হয় তাহলে তো আলহামদুলিল্লাহ। আমি আশা করবো অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো। যদি অঙ্কগুলো দেখে তোমাদের উপকারে আসে তাহলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবে, আর লাইক এবং কমেন্ট করতে ভুলবে না। পরবর্তী ভিডিওতে আমরা অন্য কোনো চ্যাপ্টার শুরু করব। আসসালামু আলাইকুম।